তো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম আগের দিন আমরা পড়েছি, মূলত স্ট্রাকচারাল আইসোমেরিজম আজকে পড়বো। এটা হলো যে স্টিরিও আইসোমেরিজম। আমাকে কি যেন বলছিল তার কোভিড হয়েছে, কি আছে? হ্যাঁ স্যার। প্রব্রজিৎ ওর করোনা হয়েছে, সেজন্য ক্লাস সকাল সকাল করতে বললো। আমি ভাবছিলাম আসলে ঠান্ডা ঠান্ডা এই ভাবটা যাচ্ছেই না আর কি। হ্যাঁ, মানে মাথা ব্যথা ঠান্ডা সব কতদিনই থাকছে। টেস্ট করলে হয়তো সবারই কম বেশি যাদের যাদের অসুবিধে করোনায় হয়তো ভুগবে, কিন্তু টেস্টই তো করে না কেউ এখন, তাই না? হুম। যাই হোক, সেটা অতটা কঠিন নয় এখনকার পরিস্থিতিটা, এখনকার যাদের যাদের সমস্যায় ভুগছে। আমি একদিন একজনের সাথে কথা হচ্ছিল, বললে এবারও ভুগেছে, আগের বারও ভুগেছে আর কি। হ্যাঁ, মানুষ সবাই কম বেশি ডিফিকাল্টির মধ্যে আছে। আরেকটি ছেলে ফোন করে বলেছে, স্যার ক্লাস করবো না, ডাক্তার বাড়ি আছি। তো সবাই ভালো থাকতে হবে। হ্যাঁ, এখন সময়টা খারাপ যাচ্ছে আর কি। মানে ওয়েদারটাও খুব বাজে। হ্যাঁ, মানে এমন ওয়েদার যাতে রোগ বালাই হওয়াটাই স্বাভাবিক, ন্যাচারাল। চলো, স্টিরিও আইসোমেরিজম। স্টিরিও আইসোমেরিজম মানে কি? আইসোমেরিজম রিলেটেড টু স্পেস। তো স্টিরিও আইসোমেরিজম আগের দিনই বলেছিলাম যে প্রায় দুই ধরনের হয়। এক হচ্ছে কনফিগারেশনাল আইসোমার। কনফিগারেশনাল আইসোমার এগুলো কি না, ইউ ক্যান নট সেপারেট, you can separate them at room temperature, so that are not interconvertible to each other. দেখো, and not interconvertible to each other, মানে এরা একে অপরের কাছে কি হবে না, at room temperature অবশ্যই মেনশন করতে হবে, at room temperature, ঘরের উষ্ণতায়, মানে এরা একটা ফর্ম আরেকটা ফর্মে কনভার্ট করবে না। যেমন ধরো সিস অ্যান্ড ট্রান্স, সিস নিশ্চয়ই ট্রান্স হবে না। হ্যাঁ, মানে রুম টেম্পারেচারে একে অপরের সাথে কনভার্ট করবে না। কিন্তু যেগুলো আছে কনফরমেশনাল আইসোমার, কনফরমেশন, conformational isomers are interconvertible to each other at room temperature. হ্যাঁ, interconvertible, each other at room temperature. So you cannot separate, you cannot isolate them at room temperature. তুমি এই ফর্মগুলোকে আইসোলেট করতে পারবে না। You cannot isolate or you cannot differentiate at room temperature. But cis and trans তুমি আলাদা আলাদা করতে পারবে। You can differentiate cis and trans at room temperature, but you cannot isolate the conformational isomer. Like মনে করো যে বিউটেনের আছে, গজ বিউটেন, ইক্লিপস, স্ট্যাগার্ড, you cannot isolate because free rotation, হ্যাঁ, ওরা রোটেশন করে, ফ্রি রোটেশন ইজ পসিবল, এবং রোটেশন ইজ ফাস্ট, রোটেশন এট ফাস্টার রেট, এবং টেম্পারেচার ডিফারেন্স ইজ ভেরি লো। টেম্পারেচার ডিফারেন্স বিটুইন টু ফর্ম ইজ ভেরি লো, 4 to 10 kJ mole inverse, whereas this one is highly temperature difference. হ্যাঁ, তো এগুলোকে রুম টেম্পারেচারে সেপারেট করা যায় না, নন সেপারেবল or unseparable at room temperature, এটা সেপারেবল। তো কনফিগারেশনাল আইসোমার আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে জিওমেট্রিক্যাল, আমরা আগেই বলেছি জিওমেট্রিক্যাল আইসোমার, যেটা আমরা জিআই বলবো, আর একটা হচ্ছে অপটিক্যাল, ওআই। হ্যাঁ, আর এগুলো তো আলাদা করে পড়তে হবে। সেটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি ইথেনটাই সিলেবাসে আছে, ইথেন অ্যান্ড বিউটেন, ওই দুটো আমরা পড়বো। হ্যাঁ, তো কনফার্মেশন অফ ইথেন অ্যান্ড বিউটেন। সো লেটস স্টার্ট উইথ জিওমেট্রিক্যাল আইসোমার টুডে। চলো আমরা শুরু করছি জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। দেখো, জিওমেট্রিক্যাল, হ্যাঁ আমি সংক্ষেপে লিখছি জিআই, জিওমেট্রিক্যাল, তোমরা পুরো লিখো জিওমেট্রিক্যাল আইসোমার, বিকজ প্রথম টাইম লিখছো তো, ফার্স্ট টাইম। জিওমেট্রিক্যাল আইসোমেরিজম কন্ডিশন কি না, দেখো সেম মলিকুলার ফর্মুলা, এদের সেম
MF, same molecular formula, but differ in properties due to different spatial arrangement. Due to different spatial arrangement. So cis trans like cis trans, or it may be EZ. So geometrical isomerism দেখো, তো কন্ডিশন এবার আমাকে দেখতে হবে কন্ডিশন ফর জিআই। কন্ডিশন কি কি কন্ডিশন লাগে? First and foremost, the condition which is most important for geometrical isomerism, number one, is restriction in rotation. Restriction in rotation. In order to show geometrical isomerism, the rotation should be restricted. Otherwise, if free rotation is allowed, then they are not this type of isomerism. তারা তখন কি হবে? Conformation হয়ে যাবে, conformer. Rotation, easy rotation. So you have to restrict the rotation. কিভাবে সেটা possible? Restriction in rotation is possible due to pi bond. Pi bond যদি থাকে তাহলে restriction in rotation হবে। দেখো, তো আমাদের এই সিস্টেমটা তাহলে দেখো, তো they will show geometrical isomerism. So alkene geometrical isomerism show করে যদি এটা A, এটা B, এটা A, B অথবা or C, D. So they will show geometrical isomerism because the rotation is restricted. দেখো single bond hole, if it is single bonded compound, then they are not going to show you geometrical isomerism because free rotation is allowed. Free rotation. So তোমাকে restriction in rotation due to pi bond দিলে রোটেশনটা রেস্ট্রিক্ট হচ্ছে। এছাড়া আর কি কি সিস্টেম হতে পারে? সো অ্যালকিন একটা হলো। এছাড়া দেখো আমাকে সি ডবল বন্ড এন এরকম আছে একটা সিস্টেম। মনে করো এখানে আছে লোন পেয়ার আর এখানে OH, দিস ইজ অক্সিম কিন্তু। তো অ্যালকিনস, অক্সিমস দেখো, তাছাড়া ইমিনসও কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো করে। এন এখানে লোন পেয়ার, এখানে এইচ আছে, ইমিনস। তো ইমিনস, oximes, alkenes, they all show geometrical isomerism due to restriction in rotation. এছাড়া দেখো এরকমও সিস্টেম হতে পারে, হ্যাঁ, এন ডবল বন্ড এন, এখানে লোন পেয়ার আছে, এখানে OH, এখানে মনে করো যে বা এইচ আছে এখানে, এখানেও লোন পেয়ার আছে, আর আছে, এরকম সিস্টেমেও কিন্তু তো রোটেশন রেস্ট্রিক্ট হয় আর কি। হ্যাঁ, সো এখানে এরকম সিস্টেম হলে মোটামুটি ফ্রি রোটেশন হ্যাজ বিন রেস্ট্রিক্টেড, এরকম সিস্টেম হলে তো ইউ ক্যান সে দ্যাট দে উইল শো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। তাহলে রেস্ট্রিকশন ইন রোটেশন ডিউ টু পাই বন্ড। অ্যালকিনে বেসিক্যালি তোমরা এই তিনটে মনে রেখে দেবে যে অ্যালকিন, অক্সিমস, ইমিনস। এখানে দেখো এটা R1 R2, এটাও R1 R2 এই টাইপের হবে আর কি, মনে করো দুটো ডিফারেন্ট। তো ইমিন, অক্সিম এন্ড অ্যালকিন ক্যান শো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম ডিউ টু রেস্ট্রিকশন ইন রোটেশন। ঠিক হয়েছে? দেখো, বুঝতে পেরেছো? যেটা লাস্টে আঁকলেন ওটার নামটা কি? নামটা ডাইনাইট্রোজেন কম্পাউন্ড, কিন্তু কি এক্স্যাক্টলি নাম আমি এমনি জাস্ট একটা আঁকলাম তোমাকে দেখানোর জন্য, এটার নাম আর কি বলবো। ওকে স্যার। হ্যাঁ, জাস্ট এরকম যদি কোনো কম্পাউন্ড NH2 নয় এটা, হ্যাঁ, তো ডাইনাইট্রোজেন কম্পাউন্ড যেগুলো এরকম হতেই পারে, এন বন্ড হতে পারে তাদের মধ্যে, এক্সাক্ট নামটা আমার মনে পড়ছে না। হ্যাঁ, এই ধরনের কম্পাউন্ড কি বলবো, তো এরকম কম্পাউন্ড হলে হতে পারে, আমি জাস্ট সেটা বোঝাতে চাইছি। হ্যাঁ, ঠিক আছে, দেখো নেক্সট। ইয়েস স্যার।
মূলত আমি বলেছি তিনটে মনে রাখতে, অ্যালকিন, অক্সিম আর ইমিনস, এইগুলোই মনে রাখবে, এইগুলো থেকেই কোশ্চেন পড়েছে আর কি। ওসবগুলোতে পড়িনি, আমি জাস্ট তোমাকে বোঝাতে চাইছি যে যদি পাই বন্ড থাকে আর তার দিকে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ থাকে, এছাড়াও শুধু এটাই কন্ডিশন নয়, আরো কন্ডিশন আছে দেখো। তো রেস্ট্রিকশন ইন রোটেশন 1 নম্বর কন্ডিশন, তার আন্ডারে ডিউ টু পাই বন্ড। এছাড়াও রোটেশন রেস্ট্রিক্ট করা যেতে পারে, যেমন বি দেখো, ডিউ টু সাইক্লিক স্ট্রাকচার, ডিউ টু সাইক্লিক স্ট্রাকচার। সাইক্লিক স্ট্রাকচার হলেও কিন্তু রোটেশন রেস্ট্রিক্ট হয়। যেমন ধরো এরকম একটা সিস্টেম আছে, এখানে এ, এখানে বি, এখানেও এ, এখানে বি, হ্যাঁ, এ বি বা সি ডি হতে পারে, হ্যাঁ, মানে এটা কিন্তু সেম হবে না, হ্যাঁ, মানে এ এন্ড বি আর নট সেম, এ নট ইকুয়াল টু বি, মোট কথা। তো এ নট ইকুয়াল টু বি হতে হবে মূলত। এরকম সিস্টেম হলেও, বা দেখো যে কোনো সিস্টেমে তুমি এটা এরকম সিস্টেম নিয়েছো, সেক্ষেত্রেও তোমাকে দেখো এরকম এরকম ভাবে তুমি এ বি বা এ বি এরকম নিলেও তুমি আইসোমেরিজম দেখাবে আর কি, হ্যাঁ। মানে যে কোনো সিস্টেমের ক্ষেত্রে একটা সিস্টেম তুমি নেবে, সেটা রেস্ট্রিকশন থাকতে হবে, মোটামুটি রোটেশন হলে চলবে না। এখানেই দুটো গ্রুপ আছে, এগুলো তো মনে করো সব হাইড্রোজেন আছে, এখানে দুটো ডিফারেন্ট গ্রুপ আছে, এ এন্ড বি, এ এন্ড বি আছে, তাহলে রোটেশন রেস্ট্রিকশন হওয়ার কারণে দুটো এ একই দিকে হতে পারে, both the a's are in the same side or it may be in the different side, then it will show geometrical isomerism. তো 1 নম্বর কি, restriction in rotation due to pi bond and due to cyclic structure, ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1 কন্ডিশন। নাম্বার 2 দেখো, এটা একের আন্ডারে এ এন্ড বি হলো, এবার কন্ডিশন 2 হচ্ছে, কন্ডিশন 2 হলো this terminal atom A and B should be different, huh? The terminal atoms must be different. The terminal atom must be different, that is দেখো C double bond C A B A B or C double bond C A B, এখানে মনে করো C D, so A not equal to B, C not equal to D, that means the terminal atom must be different, হ্যাঁ, তবেই তারা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাবে। তো রেস্ট্রিকশন ইন রোটেশন থাকতে হবে, টার্মিনাল মাস্ট বি ডিফারেন্ট, টার্মিনাল গুলোকে ডিফারেন্ট হতে হবে, আর একটা কন্ডিশন থাকতে হবে। বলো, লিখে নাও চট করে, এটা নিজের পোর্শনটা লিখে নাও, আমি তারপর টার্মিনাল অ্যাটম মাস্ট বি ডিফারেন্ট, লেখা হয়েছে? হ্যাঁ স্যার। Yes, sir. Number 3 and the last condition is দেখো, number 3 নম্বর কন্ডিশন হলো the terminals terminal atom, the terminal carbon, carbon terminal center, terminal atom center, terminal center বলছে, এটাকে টার্মিনাল সেন্টার বলবে, হ্যাঁ, যেগুলো শেষের দিকে থাকবে যেগুলো টার্মিনাল অ্যাটম বলেছি, টার্মিনাল সেন্টার অ্যাটম, হ্যাঁ, মানে দ্য টার্মিনাল বললেও হয় আর কি, দ্য টার্মিনাল শুড বি ইন দা সেম প্লেন, মানে টার্মিনাল গুলো একই প্লেনে থাকতে হবে। যেমন ধরো these and these are in the same plane, তো এরকম মনে করো C double bond C, these two terminal, এটা they are not in the same plane, এ দেখো these, এটা, হ্যাঁ, এটা যদি মনে করো not same plane, are not in the same plane, কেন না দেখো
এটার সাথে এটার পাই বন্ড হয়েছে যদি অ্যালং এক্স অ্যাক্সিস জেড অ্যাক্সিস মনে করো, দিস পাই বন্ড ফর্মস অ্যালং জেড অ্যাক্সিস, সো দিস ইজ পিজেড পিজেড, হ্যাঁ এটা পাই বন্ড করেছে পিজেড পিজেড, হ্যাঁ but this form pi bond with y axis because its z axis is already do pi bond, so this pi bond form along y axis, so this is py py, so this px and py and pz are perpendicular to each other. দেখো this is suppose px py pz, they all are perpendicular, so they are in the perpendicular plane but they will not show geometrical isomerism. So দেখো either একটা পাই বন্ড থাকতে হবে অথবা তিনটে। On the other hand, this will show you geometrical isomerism because look, these and these are perpendicular and এর সাথে আবার এটার সাথে আবার ডিফারেন্ট প্লেনে আছে, so these and these ultimately will be in the same plane. দেখো এটা একই প্লেনে হবে, so these atom and these atom are in the same plane, so এটার সাথে এটা সেম প্লেনে আছে, এটার সাথে এটা পারপেন্ডিকুলার প্লেনে আছে, আবার এর সাথে এটা মানে সেম প্লেনে আছে, সো আলটিমেটলি এইটা সেম প্লেনে চলে আসে। এটা কি বুঝতে পারছো তোমরা? বুঝতে পারবে কি? সেটা আরেকবার এক্সপ্লেন করবেন? দেখো আমি বলে দিচ্ছি, এইটার সাথে এটা কি পিজেড পিজেড করেছে, দেখো ভালো করে, এটা পিজেড পিজেড ভালো করে দেখবে, আর এটার সাথে এটা কি করেছে পিওয়াই পিওয়াই করেছে, দেখো তাহলে এটা পিওয়াই, এটা জেড, এটা ওয়াই ওয়াই, আর এটার সাথে এটা কি করবে তাহলে এর আরেকটা রয়েছে, এবার রয়েছে কি এটা একটু ভালো করে বেঁকিয়ে দিই, এটা পিওয়াই পিওয়াই, তাহলে এর আরেকটা রয়েছে কি না পিজেড পিজেড, এই যে তাহলে এই পাই বন্ডটা কি পিজেড পিজেড, তাহলে এটা জেড এটাও জেড, তাই না? দেখো তো বুঝতে পেরেছো কিনা এবার? ইয়েস স্যার। দেখো এটা কিন্তু এসপি হাইব্রিড, এটাও এসপি, দেখো এটা sp2, সো দেখো sp মানে কি 1s 1p 2p unhybrid, 2p orbital is unhybrid, one is y and one is z, so z is formed pi bond with this and y is formed pi bond with this, so এর আরেকটা আছে কি z আছে, so এর z দিয়ে করবে, so pz pz, so this terminal are in the same plane, এটা কি বোঝা গেল এবার? ইয়েস স্যার। তো দেখো এটাও যেমন সেম প্লেনে, এটাও, সো অড নাম্বার অফ ডাবল বন্ড, পলি ইন, এগুলোকে যদি আমরা ইন বলি পলি ইন, হ্যাঁ পলি ইন, আর এটাকে বলা হচ্ছে কিউমিলিন আর কি, হ্যাঁ মানে একাধিক পাই বন্ড থাকলে সেটাকে কিউমিলিন সিস্টেম বলে, কিউমিলেটেড পলিইন বলে এটাকে, হ্যাঁ সো উইথ অড নাম্বার অফ, কিউমিলেটেড মানে কি পর পর, তো লিখে নাও এখানে কিউমিলেটেড পলিইন, accumulated polyins with odd number of double bond will show GI. ক্লিয়ার হয়েছে? দেখো তাহলে একটা হলে জিআই দেখাচ্ছে, তিনটে হলে, দুটো হলে নো জিআই। ক্লিয়ার হয়েছে? বলো। ইয়েস স্যার। হ্যাঁ, তো এই হচ্ছে তিনটি কন্ডিশন। কি কন্ডিশন? নাম্বার 1 রেস্ট্রিকশন ইন রোটেশন, রোটেশন মাস্ট বি রেস্ট্রিক্টেড। 2 নম্বর কি বললাম? দ্য টার্মিনাল অ্যাটম মাস্ট বি ডিফারেন্ট, এ এন্ড এ শুড নট বি ইকুয়াল টু বি, হ্যাঁ ইকুয়াল হলে চলবে না। এন্ড থার্ড ওয়ান কি, দ্য টার্মিনাল দ্যাট ইজ সেন্টার অ্যাটম, এই যে টার্মিনালের যে সেন্ট্রাল অ্যাটম should be in the same plane. So you got it? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো রেসপন্স পায় না ঠিকঠাক, এক দুজনের কাছ থেকে একটু রেসপন্স পাই, হ্যাঁ আমিও এনার্জি হারিয়ে ফেলি রেসপন্স না। তো এটা হচ্ছে কন্ডিশন হলো। এবার আমরা দেখব যে একটা কোশ্চেন নেওয়া যাক, এখানে দেখি কোশ্চেন আছে কিনা। তোমাদের
আচ্ছা, আরেকটা জিনিস এখানে মেনশন করে দিই, চলো। তো সাইক্লোঅ্যালকিন যেগুলো, সাইক্লোঅ্যালকিনের ক্ষেত্রে মিনিমাম 8 কার্বন চেন হতে হবে, হ্যাঁ? তো আমি এটা মুছে দিচ্ছি, নোট নিয়ে নাও। সাইক্লোঅ্যালকিনস, সাইক্লোঅ্যালকিনস with minimum of 8 membered ring, 8 membered ring will show GI, geometrical isomerism দেখাবে। তার থেকে কম হলে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাবে না। আমি কোশ্চেনটা আমার কাছে রয়েছে, বার করছি দাঁড়াও। তাহলে কোশ্চেন দু একটা দেওয়া যেতে পারে এখান থেকে। এই যে দেখো, এই যে বলেছে এখানে যে which of the following will show, কোশ্চেন নাম্বার 27, যে শো জিআই শো করবে, জিআই কে দেখাবে? অপশন এ, এটা অপশন এ। অপশন বি 6 মেম্বার রিং। অপশন সি 7 মেম্বার রিং। 7 মেম্বার রিং। অপশন ডি আছে এটা, অপশন ডি। তো হুইচ ওয়ান উইল শো জিআই? মিনিমাম 8 কার্বন রিং উইল শো। দেখো এগুলো জিআই দেখাবে না, ডিউ টু স্ট্রাকচারাল রিজিডিটি, they will not, they will exclusively present in the cis conformation. So minimum 8 membered ring should be there, so that little bit amount of flexibility, because cis trans হতে গেলে কি flexible হতে হবে, but the structure are rigid, cyclic structure with minimum lower number of carbon in the ring are rigid. So 8 member ring hole একটুখানি হলেও flexible, that's why cis trans isomer can be shown by the 8 member ring of a cycloalkene. তো এটা কিন্তু একটু মাথায় রাখবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন এখানে বলেছে শো। স্যার হ্যাঁ, স্যার বলছি 8 মেম্বারের নিচে হলে সিস ট্রান্স হবে না, আর 8 মেম্বারের উপরে হলে তাহলে দুটোই সিস্টেম হবে। দেখাবো। হ্যাঁ হ্যাঁ, ছবিটা একটু কঠিন, ওকে মানে স্যার। ওর সিস আঁকতে গেলে দেখো, তুমি সিস মানে কি, বাইরে একদিকে একটা হাইড্রোজেন থাকবে, একদিকে অ্যালকিন থাকবে, কিন্তু যেহেতু এটা রিজিড স্ট্রাকচার, হ্যাঁ, সেটা সেটা সম্ভব হয় না। আমার কাছে ছবি রয়েছে, আমি তোমাকে পরে পাঠিয়ে দেবো। মানে ওগুলো ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায় ছবিটা আঁকাটাই। মানে এই যে তোমাকে আমি দেখাচ্ছি, আমার কাছে নোটসই রয়েছে, দেখো এই দেখতে পাচ্ছ কি এটা? ইয়েস স্যার। 8 মেম্বার হলে সেটা ট্রান্স বা সিস হতে পারে আর কি, হ্যাঁ। আহ, এই জন্য, না হলে ওটার সিস ট্রান্স দেখানো কঠিন হয়ে যাবে আর কি, বুঝতে পেরেছো? মানে স্ট্রাকচারাল রিজিডিটির জন্য এটা হয়। এনিওয়ে, চলো নেক্সট কোশ্চেন আমি তোমাদেরকে শুধু একটু মনে রাখবে ইনফরমেশন, যে সাইক্লোঅ্যালকিন হলে মিনিমাম 8 মেম্বার রিং হতে হবে। তারপর বলছি জিআই কখন দেখাবে, দেখো 28 নাম্বার কোশ্চেন, কে জিআই দেখাবে? অপশন এ, অপশন এ, এটা অপশন এ। অপশন বি, অপশন সি, অপশন ডি। এই আছে, তোমাকে বলছি কে জিআই দেখাবে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং উইল শো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। হ্যাঁ, দেখো এই চারটে আছে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং উইল শো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম? তো ফর শোয়িং জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, হ্যাঁ, কি বললাম, কন্ডিশন গুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ,
রেস্ট্রিকশন ইন রোটেশন তো দরকারই, এট দ্য সেম টাইম সৌম্যজিৎ বলছে কি তোর যা বলছে সি, বাট সি কোনো অ্যান্সার হবে না। হ্যাঁ, সি ইজ নট কারেক্ট। দেখো তোমাকে বলে দিচ্ছি, সৌম্যজিৎ শুভ্রজিৎ হালদার কিন্তু ঠিক বলেছে। শুভ্রজিৎ আমার মনে হচ্ছে ঠিক বলেছে। ইউ আর রাইট শুভ্রজিৎ। ও শরীর ঠিক আছে তো? কথা বলছো না কেন? গলা বসে গেছে? সায়ন্তন সরকার ঠিক বলেছে, তৌফিক ঠিক বলেছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এটা কেন হবে না? তো দেখো এই যে ডাবল বন্ডেড, লুক অ্যাট দ্য ডাবল বন্ডেড কার্বন, হিয়ার দ্য টু টার্মিনাল অ্যাটম। দেখো এই দিকটা সেম এনভায়রনমেন্টটা দেখো, দিস টু আর ইকুয়াল। দেখো তুমি এটাকে ভাগ করো, এটাকে যদি একটা এ দাও তো দুই দিকেই আইডেন্টিক্যাল। সো দেখো যে টার্মিনাল অ্যাটম আর সেম। এখানে কি হচ্ছে দেখো, এই যে ডাবল, কনসিডার দিস ডাবল বন্ড, দিস ইজ এন্ড দিস অ্যাটম আর সেম, দিস অ্যাটম and দিস অ্যাটম আর সেম, দে মাস্ট বি ডিফারেন্ট। এটা দেখো, এটা কেন হবে না? তুমি দুদিকে এইভাবে ভাগ করতে হবে, এই অ্যাটম সেম, আমার আর দেখার দরকার নেই, এটা সেম হবে না। বাট হেয়ার দেখো এখানে কি হচ্ছে, এখানে একটা মিথাইল গ্রুপ কিন্তু এখানে একটা কি আছে, হাইড্রোজেন আছে, এটা ডিফারেন্ট আছে। সাথে সাথে দেখো এখান থেকে দুদিক থেকে ভাগ করো, এই দিকটা আর এই দিকটা, দিস কার্বন এই যে এন্ড এটা, আর দে নট ডিফারেন্ট? বলো ডিফারেন্ট না? Yes, sir. হ্যাঁ, হ্যাঁ, স্যার। সো দ্যাট মিন্স দে শুড বি ডিফারেন্ট। দেখো এদিকে এই গ্রুপটা যুক্ত আছে, সো পয়েন্ট অফ ডিফারেন্স তোমাকে এখানে কি ফার্স্ট কার্বন সি, এখানে কি ফার্স্ট কার্বন সি, তারপরে কি তোমাকে দেখতে হবে ওইদিকে ডাবল বন্ড আছে, এদিকে নো ডাবল বন্ড, দ্যাট মিন্স এনভায়রনমেন্ট ইজ ডিফারেন্ট। সো টার্মিনাল এনভায়রনমেন্ট শুড বি ডিফারেন্ট। কথা বোঝা গেছে? হ্যাঁ, স্যার। কনসেপ্ট ক্লিয়ার হলো তো এবার? বলো বলো। Yes, sir. হ্যাঁ, তো চলো আশা করি তোমরা বুঝতে পেরেছো দুটো কোশ্চেন আলোচনার মধ্য দিয়ে। হ্যাঁ, সো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম থেকে কন্ডিশন আমরা জেনে গেলাম। এবার আমরা দেখব যে টাইপস অফ জিওমেট্রিক্যাল আইসোমেরিজম কত ধরনের হয় জিআই। সো আমি এটা মুছে দিই। দেখো আরো কোশ্চেন আছে এখানে, হ্যাঁ তোমরা প্র্যাকটিস করবে। এখানে যেমন কোশ্চেন নম্বর 26 আছে, হুইচ উইল নট শো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। এখানে দেখতে হবে এই যে দেখো আরেকবার আরেকটা কোশ্চেন দিই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। CH3 CH double bond NOH, অপশন এ, অপশন বি, দেখো অপশন বি এটা, অপশন এ, অপশন বি, অপশন সি OH N double bond NOH, হ্যাঁ, অপশন ডি CH3 whole 2 C double bond NOH। বলছে which will not show GI, কোনটা GI দেখাবে না বলো? দেখছো এটা কিন্তু GI দেখাবে, আমি এরকম একটা বলেছিলাম তোমাকে। হ্যাঁ, এদিকে দুটো N আছে, দুদিকে OH আছে, এর সঙ্গে লোন পেয়ার আছে আর একটা করে নাইট্রোজেনের। আরেকবার বলো কি আনসার বলছো? পরিষ্কার অ্যান্সার অপশন ডি। হ্যাঁ, পরিষ্কার উত্তর, কারণ এখানে CH3 দুটো আছে, তো দিস টার্মিনাল অ্যাটম আর সেম, টু টার্মিনাল অ্যাটম। এটা দেখাবে। সো সাইক্লোঅ্যালকিন, দেখো এটা কি সাইক্লোঅ্যালকিন উইথ মোর দ্যান 10 মেম্বার্ড রিং। এটা কত মেম্বার বলো? 10 মেম্বার্ড রিং। দেখো এই যে দুটো গ্রুপ, দুটো যদি আমি এখানে একটা এ রাখি, এখানে কিছু একটা রাখো, দেখো এই যে এটা এইদিকে গেছে, এটা সো ট্রান্সভার্সন, এটা দেখো মানে এটা এইদিকে গেছে, দেখো সো এদিকে হাইড্রোজেন আর এদিকে হাইড্রোজেন, তো দিস ইজ অ্যাকচুয়ালি ট্রান্সভার্সন। তো সিস ট্রান্স আইসোমেরিজম দেখাবে তারা। হ্যাঁ, তাহলে এটা দেখাবে অলরেডি দেখে গেছো, এখানে একটা এইচ একটা CH3 আছে, তো লোন পেয়ার আছে, OH আছে, অক্সিন গুলো দেখাবে, এটা দেখাবে, শুধু এটা দেখাবে না। তো দেখো তিনটে কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেলাম শুধুমাত্র কন্ডিশন থেকে। ঠিক আছে, বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই কোশ্চেন গুলো প্র্যাকটিস করবে। নেক্সট আসছি তাহলে
types of GI geometrical isomerism মূলত আমরা দেখব তিন ধরনের আমরা nomenclature on the basis of nomenclature on the basis of nomenclature আসলে nomenclature করাতাম কিন্তু nomenclature এর নাম না দিয়ে এইভাবে করা উচিত nomenclature এর বেসিস এক নম্বর হচ্ছে cis trans তো cis trans you already know cis trans isomerism মানে কি তো same group or atom in the same side সে একই দিকে একই অ্যাটম থাকতে হবে তাদেরকে সিস ট্রান্স বলবে তাহলে এটা কি বলবো কি সিস হ্যাঁ ইফ আদারওয়াইজ ট্রান্স তো তোমরা এটা জানো সিস ট্রান্স নোমেনক্লেচার ইউ অলরেডি নো তো দেখো সি ডাবল বন্ড সি এদিকে আর এদিকে এইচ এইচ ট্রান্স আর এটা কি সি এটা সিস তো মনে রাখবে সিস এন্ড ট্রান্স আইসোমেরিজমের ক্ষেত্রে সিস ফর্ম ডাইপোল মোমেন্ট সবসময় বেশি কার হবে সিসের আমরা জানি এটা কিন্তু হ্যাঁ তো পোলারিটি কমা সলিবিলিটি হ্যাঁ তারপরে রিফ্র্যাক্টিভ ভিসকসিটি and refractive index of Cs is greater than trans তোমরা জানো এটা কেননা সিস ফর্ম ইজ মোর হ্যাঁ সিস ফর্ম কি হয় পোলার ডাইপোল মোমেন্ট বেশি হয় সিসের আর ট্রান্সের সবসময় ডাইপোল মোমেন্ট ক্যান্সেল আউট হয়ে যায় তো এটা না আমি এক্সাম্পল দেখালাম আরো এক্সাম্পল আমরা অলরেডি পড়ে নিয়েছি ডিউরিং দ্য ক্লাস অফ ডাইপোল মোমেন্ট সো পোলারিটি solubility viscosity and refractive index if we compare the stability trans isomer is more stable তাই না বলো trans isomer is more stable than cis isomer তো এই দুটো ফ্যাক্ট মনে রাখতে হবে cis trans সম্পর্কে আর অন্যগুলো তোমরা সব জানো ইউ অল নো এরপর আসছে cis trans এর পরে EZ nomenclature E and Z EZ isomer হ্যাঁ তো এখানে কি করা হয় মূলত না দেখো if the higher priority group or atoms are on the same side higher priority group are on the same side এটাকে বলা হবে Z জুসাম্যান হ্যাঁ Z এসেছে জুসাম্যান আর E ফর অ্যান্টাগন দরকার নেই এসব কোথা থেকে এসেছে Z আইসোমার আমি সিস সিস মানে সিস মানে একই টাইপের যদিও দিস আর নট সেম বিকজ প্রায়োরিটি মানে আদারওয়াইজ ইফ অপোজিট দেন ই হবে হ্যাঁ ই নোমেনক্লেচার হবে সো আমরা এখান থেকে হোয়াট ইজ প্রায়োরিটি অর্ডার হ্যাঁ তো প্রায়োরিটি অর্ডারটা একটু দেখে নিই প্রায়োরিটি অর্ডার এক নম্বর হচ্ছে হায়ার অ্যাটমিক নাম্বার হ্যাঁ অ্যাটমিক নাম্বার গেটস higher priority if atomic number are same
like hydrogen, then we have to look for if it is deuterium or hydrogen, মানে then atomic mass. Number 2 কি, মনে করো একটা হাইড্রোজেন অ্যাটম আছে, একটা deuterium আছে, আর একটা অক্সিজেন O14 আছে, একটা অক্সিজেন O15 আছে বা O16 আছে। হ্যাঁ, মানে O14 তো হয়, নাইট্রোজেন 14 হয়, সরি। অক্সিজেনের ডিফারেন্ট আছে, O17, O18, O16 আছে। So you have to look for higher, when the atom are same, then you have to look for which isomer. So atomic mass, higher atomic mass gets higher priority. So these two factors will decide priority factor. K priority পাবে. First of all, you have to consider atomic number. So চলো আমরা let's take an example. দেখো আমরা এখানেই নিচ্ছি, ডিসটেন্স তোমরা মোটামুটি জানো। দেখো এরকম আছে, মনে করো C double bond C, এখানে Cl, এখানে আছে Br, এখানে আছে Cl আর এখানে মনে করো যে এখানে আছে, মনে করো যে এখানে আমি একটা H কি দিলাম, এরকম আছে। So in that case, so higher priority, you have to look for the higher priority. এখানে কি বলো তো, আচ্ছা এটা বলো, এটা আগে বলো, এটার নাম কি? ক্লোরিন। এটা কি হবে, ট্রান্স হবে না সিস হবে, আগে বলো। ট্রান্স, এটা কিন্তু ট্রান্স। ট্রান্স হলে জেনারেলি অপোজিট দিকে হলে জেনারেলি ই হয়, কিন্তু এটাতে তুমি দেখো, আগে বলো ইজেড নোমেনক্লেচার, এর প্রায়োরিটি এই দুটোর মধ্যে কে বেশি হায়ার অ্যাটমিক নাম্বার? ব্রোমিন ইজ 1, এটা কি 2। এই দুটোর মধ্যে প্রায়োরিটি অর্ডার কি হবে? এখানে ক্লোরিন হচ্ছে নাম্বার 1, নাম্বার 2। তো সেম প্রায়োরিটি সেম সাইড, এটা কি নোমেনক্লেচার হবে? ইজেড দেখতে গেলে ইট ইজ জেড। কি হবে বলো? জেড। সো আমরা জেড বলেছিলাম না সিস, তাহলে সিস মানে কিন্তু জেড নয়। সো ট্রান্স মানেই যে ই হবে তা নয়, আবার জেড মানেই যে সিস হবে তা নয়। So you have to look for the priority order. So এটা কি জেড হয়েছে, অন্যদিকে আবার ট্রান্সও হয়েছে। সো জেড মানেই কিন্তু সিস নয়, হ্যাঁ, ট্রান্স মানেই জেড নয়, এরকম নয় আর কি। So look for the priority. So higher atomic number gets priority over lower atomic number. Number 2, if the atomic number are same, মনে করো এখানে হাইড্রোজেন, এখানে ডয়টেরিয়াম আছে, হাইড্রোজেন ডয়টেরিয়াম, তো নেক্সট হচ্ছে কি ডয়টেরিয়াম গেটস প্রায়োরিটি ওভার হাইড্রোজেন। বুঝতে পেরেছো তোমরা? বলো তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ভেরি গুড। তাহলে ইজেড নোমেনক্লেচারটা হয়ে গেল। এরপরে ফাইনালি আর একটা নোমেনক্লেচার রয়েছে, সেটা হচ্ছে সিন আর অ্যান্টি আইসোমার। সিন আর অ্যান্টি, বেশি ডিটেলস মোটেও কোথাও নেই, হ্যাঁ, যেটুকু বলছি এটুকু মনে রাখবে, মোর দ্যান সাফিসিয়েন্ট। আমি অনেকদিন ধরে পড়িয়ে দেখছি যে অনেক এক্সট্রা জিনিস পড়িয়ে ফালতু বার্ডেন তৈরি করি মাথায় স্টুডেন্টের। আমি অনেক কনসাইজ করছি এবার কিন্তু, এবং সেটাই ইম্পর্টেন্ট, কনসাইজটাই দরকার। সিলেবাস দেখছি কিচ্ছু নেই, সিলেবাস কমিয়ে দিচ্ছে, হ্যাঁ, কেননা কোশ্চেন অত কঠিন হয় না, কোশ্চেন সহজই হয়। সুতরাং যেটুকু দরকার সেটুকুই আমরা পড়বো বেশি বেশি করে। ইনফ্যাক্ট এত ডিটেলসেও তুমি বইগুলোতে পাবে না, সিলেবাসেও তো নেই। দেখো নেক্সট, দেখো 3 নম্বর হচ্ছে সিন এন্ড অ্যান্টি। এগুলো মূলত এই সিস্টেম সি ডবল বন্ড এন সিস্টেমের সঙ্গে, এরকম সিস্টেমের সঙ্গে যুক্ত হয়। হ্যাঁ, এই সিন অ্যান্টি সিস্টেম এইরকম ভাবে হবে। এখানে একটা অবশ্যই লোন পেয়ার থাকবে, হ্যাঁ, এরকম। তো এখানে দেখো দুটো প্রায়োরিটি গ্রুপ থাকতে পারে, আর এখানে একটাই গ্রুপ থাকবে, একটা লোন পেয়ার থাকবে। সো আমি এটা এইভাবে মনে রেখেছি, এলএস, শুধু এখানে মনে রাখবে এলএস, হ্যাঁ, এলএস, এস ফর সিন, লো ফর লোয়ার। হ্যাঁ, তো আমি এটা এইভাবে মনে রাখি, তোমাদের মনে রাখতে পরে বলে দিচ্ছি। দেখো এখানে দুটো প্রায়োরিটি গ্রুপ আছে। তো জেনারেলি কি হয়, এটা দুটো অক্সিম গুলোর ক্ষেত্রে বেসিক্যালি এটা হয়। এটা হচ্ছে ওএইচ থাকলে অক্সিম, এইচ থাকলে ইমিনস। সো অক্সিমস এন্ড ইমিনস, দেখো এটা ওএইচ,
মানে এটা এরকম ভাবে থাকে, এটা এদিকে একটা লোন পেয়ার, এদিকে একটা মনে করো OH। উল্টোটাও হতে পারে, OH টা অন্যদিকে আছে। হ্যাঁ, তো এখানে R1, R1. So if the OH or if the group attached on nitrogen is towards the lower priority group in the carbon atom, lower, এই OH টা কোন দিকে আছে, যেটা লোয়ার এর দিকে আছে, তাহলে হবে সিন। সো এখানে আমি বলে দিচ্ছি if, দেখে নাও, if the group or atom attached with N atom is towards the lower priority group, on C atom, then it is seen isomer. If opposite, মানে opposite মানে কি, if towards the, তাহলে এটা হলো মনে করো এটা আছে, আমি তোমাকে বলছি এখানে আছে এরকম C ডবল বন্ড N, এখানে আছে CH3, এখানে আছে C2, মানে এখানে আছে মনে করো C2H5, এখানে মনে করো C2H5, আর এখানে CH3, আর এখানে আছে লোন পেয়ার, এদিকে আছে OH। এটা হলো একটা, আর এটা হলো মনে করো C ডবল বন্ড N, এদিকে আছে OH, বা এরকম উল্টোটা আছে, মনে করো লোন পেয়ারটা ওইদিকেই রাখি, এদিকে OH, আর এখানে আছে মনে করো C2H5, এখানে CH3। তাহলে এবার বলো, দেখো তো এখানে প্রায়োরিটি কি, এটার 1, এটার প্রায়োরিটি 2, সো OH is towards the lower priority group, তাই না? তাহলে এটা হবে সিন, আর এটা OH is towards the higher priority group, এটাকে হবে অ্যান্টি। দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। তো এখানে আমি শুধুমাত্র সিনের কথা লিখলাম, ইফ অপোজিট লেখো, ইফ অপোজিট দেন অ্যান্টি। তো একদম ক্লিয়ার করে লিখে দিয়েছি, ইফ দ্য গ্রুপ অর অ্যাটম অ্যাটাচড উইথ এন অ্যাটম, তো এখানে হাইড্রোজেনও থাকতে পারতো, হ্যাঁ, মানে ইমিন হতে পারতো, সো সিন এন্ড অ্যান্টি আইসোমার। বোঝা গেল? হ্যাঁ স্যার। তো ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। Yes, sir. তো এই হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মানে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। এবার আমাদেরকে দেখতে হবে, হ্যাঁ, হাউ টু ক্যালকুলেট নাম্বার অফ জিআই, ক্যালকুলেশন অফ নাম্বার অফ জিআই। সো চট করে কপি করে নাও, আমি এবার তোমাদের জিআই ক্যালকুলেশন শিখিয়ে দিই। যদিও এটা বইতে যে রুলস আছে, রুলস ইজ রুল, রুলের জন্য আলাদা কোনো নিয়ম হয় না, মানে রুলস এর জন্য আলাদা কোনো এ হয় না, ট্রিক্স নয়, রুলটাই মনে রাখতে হবে। হাউ টু ক্যালকুলেট নাম্বার অফ জিআই। কপি করা হয়ে গেলে আমাকে জানাবে, হ্যাঁ। আসলে এই সিন অ্যান্টি পড়ানোর একটা কারণ হচ্ছে, একটা চ্যাপ্টারে একটা কোশ্চেন এসেছিল আর কি, যে সেখানে আইসোমেরিজম থেকে কোশ্চেন এসেছিল, যেই মেন বা আইআইটি তে কোশ্চেন, বা 2012 এর আইআইটি একটা কোশ্চেন ছিল, সেখানে এই কনসেপ্টটা লাগবে, হ্যাঁ, সিন অ্যান্টি আইসোমার, না হলে পারবে না, সেই জন্য আমি এখানে পড়িয়ে দিলাম ওটা। হয়ে গেছে স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে। সত্যি কথা বলতে কি জানো, তোমাদের একটা কথা শেয়ার করি, সেটা হলো যে বর্তমান বিশ্ব পরিস্থিতি, টোটাল সিচুয়েশন নট সো মাচ মানে গুড, মানে হেলদি, মেন্টাল হেলথের জন্য এরকম সিচুয়েশন ভালো না, হ্যাঁ। সবকিছু ন্যাচারাল হচ্ছিল, লাইফটা সবে মাত্র ন্যাচারাল হতে শুরু করছিল, আবার আটকে দিয়ে, মানে আমি বাইরে না বেরিয়ে আমরা সবাই হাঁপিয়ে উঠেছি,
হ্যাঁ, সবকিছুতে মানে একটা চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে পৃথিবীটা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আগের বছর ছেলে মেয়ে তার উপর আবার দুর্নীতি হচ্ছে। আগের বছরের ছেলে মেয়েরা দুর্নীতির জন্য এখনো ভর্তি হতে পারলো না নিটে। হ্যাঁ, সব জায়গায় চূড়ান্ত একটা হতাশা রয়েছে। আবার এই যে সবকিছু যদি পরিস্থিতি ভালো থাকতো তাহলে অফলাইন ক্লাস হতো। সেখানে কি হতো অফলাইন ক্লাসগুলোতে অনেক বেশি এনার্জি পাওয়া যায় এবং অনলাইনে অনেকেরই ভালো লাগে না পরিষ্কার কথা। অনলাইনে ভালো লাগে না। মোবাইলের সামনে বসে, বসে অ্যাডিকশন হয় অনেকের মোবাইলের চোখ ব্যথা করে। হ্যাঁ, ভাল লাগে না। পরিষ্কার কথা হলো মোবাইল দিয়ে ক্লাস করতে ভাল লাগে না সরাসরি। সেটা আমারও ভাল লাগে না। তো সে কারণে মন মানসিকতাও খারাপ থাকে। আবার চারিদিকে তুমি যদি নিউজ-টিউজ দেখো সবসময় দেখবে যে নেগেটিভ খবর ছাড়া আর কিছু নেই। চারিদিকে শুধু হতাশা। কোন দিকে যাবে তুমি? হ্যাঁ, সমস্ত ক্ষেত্রে। সেজন্য আ মনের দিক থেকে সবাই কম বেশি পিছিয়ে আছে। কেউ শারীরিকভাবে অসুস্থ আছে। এর মধ্যেও লড়াই চালিয়ে যাওয়াটাও মোটিভেট করাটা খুব কঠিন হয়ে পড়ে মাঝে, মাঝে। হ্যাঁ? যে সবকিছু ঠিক ছিল মোটিভেট করলাম, সব ঠিক হয়ে যাবে। আবার দেখো কেমন পৃথিবীটাকে আবার মানে ঘোরাটোপে বেঁধেছি। তো শক্ত থাকতে হবে সবাইকে সেটাই বলি। বাট ইটস ডিফিকাল্ট টু স্টে স্ট্রং। হ্যাঁ? কিন্তু তাগিদ যার রয়েছে, হ্যাঁ? চেতনা যার রয়েছে সে কিন্তু পড়ে থাকবে না। হ্যাঁ? ওই যে বলে চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়? মানে if you have that strong determination you will surely win the match. হ্যাঁ, তোমাকে লেগে থাকতে হবে। হ্যাঁ? কখন যেকোনো মুহূর্তে তোমাকে প্রুভ করতে হতে পারে। সেজন্য বি রেডি ফর অল দ্য টাইম। হ্যাঁ? এনিওয়ে নেক্সট হচ্ছে কি না আমরা আসছি নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমেরিজম ক্যালকুলেশন অফ নাম্বার অফ জিআই। দেখো দু রকম কেস হতে পারে ইন কেস অফ সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল অ্যালকিন। এক নম্বর কি in case of unsymmetrical alkene unsymmetrical alkene মানে কি ধরো এরকম আছে R1 CH double bond CH CH double bond CH R2 if R1 not equal to R2 এটা হচ্ছে আনসিমেট্রিক্যাল। তার মানে এখানে মনে করো CH3 আছে এটা মনে করো C2H5 আছে। সো ইন দ্যাট কেস নাম্বার অফ GI 2 to the power n। এখানে n হচ্ছে কি না n হচ্ছে নাম্বার অফ পাই বন্ড। হ্যাঁ, nটা কি নাম্বার অফ পাই বন্ড n is equal to number of pi bond responsible for GI. If the cases are like that, এখানে মনে করো দুটোই সেম হাইড্রোজেন, এটা R1 is hydrogen and CH is also hydrogen. So this pi bond will not create any kind of geometrical isomerism. So this pi bond is not responsible for GI. So we have to consider then only one pi bond. Okay. So n is number of pi bond responsible for GI. এটা কিন্তু মনে রাখতে হবে। There is a question in the DPP যেখানে এরকম একটা কোশ্চেন আছে সেখানে অনেকে নাম্বার অফ স্যার এই পয়েন্টটা আরেকবার বলবেন যে ওই পাই বন্ডটা কেন হবে না? না তোমাকে বলছি কোশ্চেনটা যদি এখানে পেয়ে যাই তাহলে তো খুবই ভালো। এখানে বলছে কোশ্চেন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো the number of GI for CH3 CH double bond CH double bond CH2 option A 2 বলো কতগুলো জিআই হবে? তুমি ভাবছো যে এখানে দুটো পাই বন্ড আছে তাহলে 2 to the power 2 মানে 4 হবে। বাট এখানে কি আছে দুটোই হাইড্রোজেন আছে তাই না? হ্যাঁ বলো স্যার। সো এই পাই বন্ডটা জিআই দেবে না। সো অনলি দিস পাই বন্ড উইল শো জিআই। সো অ্যানসার উইল বি 2 to the power 1 2 to the power 1। সো অ্যানসার উইল বি 2। বুঝতে পেরেছো? ইয়েস স্যার।
সো এটা ভুল করে অনেকে দুটো ডবল বন্ড আছে বলে 2 to the power 2 বসিয়ে দেবে। সো this pi bond will not create any geometrical isomerism because there is two hydrogen. The terminal atom are not different. Terminal atom are same. ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে সবসময় কোশ্চেন নিলে চট করে বলে যায়। সো এটা আমি মুছে দিচ্ছি। কোশ্চেনটা আছে ডিপিপি তে, কোশ্চেন নাম্বার 29। সো আমাকে দেখতে হবে which n is the number of pi bond responsible for GI, হ্যাঁ, geometric isomerism এর জন্য responsible, হ্যাঁ। So and geometrical isomerism এর জন্য যে কন্ডিশন আছে that should be fulfilled। দেখো এটা তোমরা পেয়ে যাবে B in case symmetrical alkene, that is R1 is equal to R2। এবার দুই রকম কেস হতে পারে। এক, তো এরকম হলে নাম্বার অফ GI is equal to 2 to the power n, 2 to the power n এর সাথে সাথে প্লাস 2 to the power, sorry এক মিনিট, নাম্বার অফ GI 2 to the power n minus 1 plus 2 to the power p minus 1। এক মিনিট দাও, এটা পিটা হ্যাঁ পি দিয়ে ডিফাইন করা ভালো, তোমাকে আমি বলছি এটা কেন, এগুলো মনে রাখবে সিম্পলি, হ্যাঁ। n minus 1, তো ইন কেস অফ সিমেট্রিক্যাল অ্যালকিন যদি হয় তাহলে নাম্বার অফ GI 2 to the power n minus 1 and 2 to the power p minus 1। এখান থেকে এটা আমি এভাবে কেন বলছি বলে দিচ্ছি, দেখো, if n is equal to even, n মানে কি, that n is equal to even, then p is equal to n by 2। even মানে কি, তাকে you can divide them by 2। তো তখন এটা কি হবে, নাম্বার অফ -1 এই হলো, এটা একটা হলো। 2 নম্বরে দেখো, if n is equal to odd মানে তাকে 2 দিয়ে ডিফাইন মানে ডিভাইড করা যাবে না, সো p is equal to n plus 1। যেহেতু এটা odd আছে, n plus 1 by 2। সো এখানে কি হবে, নাম্বার অফ GI is equal to 2 to the power n minus 1 plus 2 to the power হ্যাঁ p minus 1। তো এটা ছিল p minus 1, সো p এর জায়গায় n plus 1 by 2 minus 1। এই এটা করলে তোমরা সরাসরি মনে রাখতে পারো, আবার এটা মনে রাখতে পারো এইভাবে। পিটা যেহেতু যখন n is equal to even, মানে তুমি p 2 দিয়ে ভাগ করতে পারবে, তাহলে n by 2, হ্যাঁ n by 2, p is equal to n by 2 minus 1 ওটা হয়ে যাচ্ছে। আর যখন odd হবে তখন p is equal to n plus 1 by 2। এটা চট করে কপি করে নাও। এবার এখান থেকে তোমাকে একটা কোশ্চেন দেওয়া যদি হয়, মনে করো এরকম আছে, CH3 CH double bond CH double bond CH, হ্যাঁ ডাবল বন্ড CH CH3, এর কতগুলো আইসোমের মানে জিওমেট্রিক্যাল আইসোমার হবে, GI বলো। এটা কিন্তু আলটিমেটলি এটা একটা সিম্পলেস্ট ভার্সন, তোমরা নিতেই পারো, করতেই পারো। সেটা হচ্ছে এটা আলটিমেটলি দাঁড়াবে 2 to the power n minus 1 plus 2 to the power n minus 1 by 2। এই হবে আলটিমেটলি, হ্যাঁ এটা দুই এ করো, 2 n plus 1 minus 2, তাহলে আলটিমেটলি n minus 1 হয়ে যাবে। কতগুলো, 6 6, রাইট।
চারটে প্লাস দুটো হবে, হ্যাঁ 2 to the power 3 minus 1, 3 দেখো this center and this center are same, that is the symmetrical. কতগুলো পাই বন্ড আছে? তিনটে পাই বন্ড আছে। So 2 to the power 3 minus 1, that is 2 to the power 2 মানে 4 plus 2 to the power এখানে 3 minus 1 মানে কি 2 by 2, 2 to the power 2 by 2 মানে 2 to the power 1, that is 1, মানে 2 to the power 1 is equal to 2 হবে। 4 plus 2 6টা হবে। তবে কি তাই হয়েছে? হ্যাঁ স্যার 6 হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে তোমরা ডিপিপিতে আরো কোশ্চেন আছে, তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে। ইনফ্যাক্ট ডিপিপি কেন সব জায়গা থেকে যেখানে সুযোগ করে প্র্যাকটিস করবে। সো নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমেরিজম আমরা ক্যালকুলেট করতে পারবো। তো এই গেল তোমাদের জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। এবার আমরা অপটিক্যাল আইসোমেরিজমে আসবো। তাহলে আমরা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখলাম ইন ডিটেলস, কিন্তু হ্যাঁ কি দেখলাম না কন্ডিশন কি তার জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের, হ্যাঁ কি কন্ডিশনে দেখা যাবে, কোথায় দেখা যাবে না সেটাও দেখলাম। আর তারপরে কত ধরনের জিওমেট্রিক্যাল আইসোমেরিজম হয়, কিভাবে ক্যালকুলেশন করব জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের সংখ্যা। ঠিক আছে, কোনো অসুবিধা আছে কি আর? না না এবার চলো, এবার খুব ইন্টারেস্টিং, চলো অপটিক্যাল আইসোমেরিজম পড়বো। চট করে কপি করে নাও, এগুলো যদি হয়ে যায় আমাকে বলবে। হয়ে গেছে স্যার। হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার হয়ে গেছে হ্যাঁ স্যার। এখানে এখানে পড়ালে ঠিক আমার মুখ দেখা যায় না, তাই না? খুব রেয়ার, তাই তো? হ্যাঁ কোথায় আছেন স্যার? কাকুরিয়ায়? হ্যাঁ কাকুরিয়াতে আছি। হ্যাঁ মানে এখানে মুখ দেখা যায় না, তার কারণ হচ্ছে এখানকার সেট আপটা ঠিক মাথার উপরেই একদম হ্যালোজেন লাইটটা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে? হ্যাঁ স্যার, মুখ পুরো কালো হয়ে গেছে। হুম হুম জাস্ট বোর্ডের উপরেই লাইটটা তো, এই জন্য মানে একদম জাস্ট সানসেট রয়েছে, সানসেটে ওটা রয়েছে। তাহলে আর একটু উপরে দিলে হয়তো এই অসুবিধাটা হতো না। বাট আলটিমেটলি অসুবিধা হচ্ছে না তো তোমাদের? না না স্যার স্যার। ঠিক আছে নো স্যার। আমার মুখ ইম্পর্টেন্ট নয়, বোর্ডটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা যদি ঠিকঠাক ক্লিয়ার হয় তাহলেই হবে। এনিওয়ে চলো তাহলে আমরা এবার আসছি অপটিক্যাল আইসোমেরিজম। দেখো আলটিমেটলি কিন্তু বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। তোমাদের যথেষ্ট ডিটেলস আমি বুঝি মানে জিওমেট্রিক্যাল আইসোমেরিজমটা। এবার অপটিক্যালটা এসো। আচ্ছা তোমাকে এটা করার আগে একটা ছোট্ট করে আমি বলে দিই, ধরো তোমাকে এটা দিয়েছে, বলো এটা সিস না ট্রান্স, আমাকে বলো এটা। ট্রান্স। ট্রান্স এটা সিস না ট্রান্স? বলবে না তো আজমির বলো এটা সিস না ট্রান্স? জিআই তো শো করবে না। হ্যাঁ, সিস তো ট্রান্সই বুঝছে হবে না না এটা। তাহলে তুমি সিস বলে দিলে কেন? ও, এই যে দুটো গ্রুপ তো সেম, এখানে সিস ট্রান্সের গল্পই ব্যাপার নাই। ঠিক আছে, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো করাবে না। হ্যাঁ তাহলে খবরদার, মানে একটু চোখ কান খোলা রাখতে হবে। কিন্তু আমি বলেছি বলে তুমি বলবে না, আমি ওই জন্যই তো জিজ্ঞেস করলাম। মনে থাকবে তো এবার? হ্যাঁ স্যার সিস ট্রান্স বলার আগে দেখবে যে একই কার্বনের টার্মিনাল অ্যাটম গুলো ডিফারেন্ট আছে কিনা। সিস ট্রান্স বা ইজেড। তোমাকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, দেখো এইটা থেকে তোমাকে নামকরণ করতে হবে। হ্যাঁ এইটা মনে করো এখান থেকে আমি নাম্বারিংটা যদি আমি ঠিকঠাক দেখাতে 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ এরকম বললাম। তোমাকে বলতে হবে যে কোনটা সিস, কোনটা ই, কোনটা জেড। হ্যাঁ ইজেড নমেনক্লেচার করতে হবে এইগুলো থেকে শুরু করে। তো 1 এ আছে আর 3 এ আছে, হ্যাঁ
5 এ আছে ডাবল বন্ড, 7 এ আছে আর 9 এ আছে। স্যার এটা তো কি তোমাকে বলতে অপটিক্যালের হবে। আন্ডারে? না না না, এটা আমি সিস্টেন্সের ইজের নামকরণ করতে বলছি। তো তোমাকে বলো এইটা কি, এই যে পাই বন্ড এটা কি ই না জেড তোমাকে বলতে হবে। দেখো দুটো একই দিকে আছে তাই না, এখানে তুমি একটা এ দেবে। হ্যাঁ এই জিনিসটা দাও এখানে, এই যে দেখো দুটো গ্রুপ যেটা তোমার হাইড্রোজেন বা হাইড্রোজেন আর সেম সাইড, দুটো একই দিকে আছে না, দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ ইয়েস স্যার। স্যার। একই দিকে আছে, হ্যাঁ তাহলে স্যার। সেটা কি হবে, একই দিকে হলে ই, তাই তো জেড, জেড এই দুটো একই দিকে আছে, মানে দুটো গ্রুপ বড় বড় গ্রুপ দুটো একই দিকে আছে, এই দিকে হাইড্রোজেন আছে, তো সেম সাইড ই নয় জেড। এটা কি হবে বলো, এটাও দেখো একই দিকে আছে, দুটোই একই দিকে আছে, এটাও জেড। কিন্তু এটা কি হলো বলো তো, এটা এইদিকে এটা এইদিকে, দেখো এই জায়গায় বসাও এটা, এই জায়গায় এটা রাখো, দুটো দুই দিকে চলে গেছে না, অন্ধকার হয়ে যাচ্ছে, দেখো ইয়েস স্যার। এটা এদিকে এটা এদিকে, তাহলে এটা হবে ই, 5-এরটা ই। আবার এটা দেখো, এটা এদিকে গেছে একই দিকে গেছে, এটা জেড। আর এইটা কি হলো বলো তো, দুদিকে, তাহলে কি হবে ই ই, ই। ই হবে। হ্যাঁ তাহলে এরকম ইজেড নোমেনক্লেচারের ক্ষেত্রে এটা তো তোমরা আরো দেখো। তাহলে কনফিগারেশন যদি জানতে চাই, 1 নম্বরের, 3 নম্বরের, 5 নম্বরের, 7 নম্বরের আর 9 নম্বরের কনফিগারেশনটা কি, 1 নম্বরটা জেড, জেড অ্যালকিন, 2 নম্বরটা কি এটাও জেড, 5-এরটা কি ই। দেখো এই যে এখান থেকে একটা এদিকে চলে গেছে, একটা এদিকে চলে গেছে, দেখলেই বুঝতে পারছো, দেখো বুঝতে পারছো তো আজমির? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ তাহলে এসো আমি এবারে আরো কিছু বলছি না। নাও উই কাম টু অপটিক্যাল আইসোমেরিজম ইন ডিটেলস। কালকে রাতের বেলা এই এরকম নানান কারণে শরীর টরীর ভালো থাকে না, ঠান্ডা ফান্ডা লেগে যেতেই চাইছে না ঠান্ডাটা, তো আমি ভালো লাগছিল না বলে রাতের বেলা কালে দেখছিলাম একটা, হ্যাঁ একটা টিভি সিরিজ দেখছিলাম মোবাইল থেকেই, হটস্টার থেকে, স্পেশাল ওপিএস। হ্যাঁ তো ওগুলো ইন্টারেস্টিং তো খুব, মানে র ফ এইসব, হ্যাঁ ইনফরমেশন সব নিয়ে দেখতে দেখতে অনেক ইন্টারেস্টিং লাগছিল, সেটা অনেক রাত জেগে ফেলেছে, 2-2-2:30 পর্যন্ত। হ্যাঁ তো সকালবেলা উঠতেই ইচ্ছা করছিল না, ওই জন্যই মনে হয় দেরি করে পড়াই। এটা কাটা লেখা হয়ে গেছে তোমাদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা অপটিক্যাল আইসোমেরিজম এবার আমরা আসছি, দেখো। সো অপটিক্যাল আইসোমেরিজম কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের। হ্যাঁ অপটিক্যাল আইসোমেরিজম, কারণ আগেরবার অপটিক্যাল থেকে পড়িনি, আগেরবার কনফার্মেশন থেকে একটা কোশ্চেন পড়েছিল, আর একটা কোশ্চেন পড়েছিল নরমালি জাস্ট ওই টটোমান না মেটামার থেকে কোশ্চেন পড়েছিল। এসো আমরা অপটিক্যাল আইসোমেরিজম দেখবো। So stereoisomers having similar physical and chemical properties but differ only in the behavior towards plane polarized light. So stereoisomers having similar physical and chemical properties but differ only in the behavior behavior towards plane polarized light. Plane polarized light, that means plane polarized light জানো তো, এই যে phenomenon, this phenomenon is known as optical isomerism actually. So optical isomers গুলো, those isomers, they are optical isomers, so their stereoisomers must first of all they have same physical and chemical property. Only difference is
হ্যাঁ তাদের যে বিহেভিয়ার টুয়ার্ডস প্লেন পোলারাইজড লাইট। সো হোয়াট ইজ প্লেন পোলারাইজড লাইট? দেখো ইন কেস অফ অর্ডিনারি লাইট বিভিন্ন ডিরেকশনে ভাইব্রেট করে। ইট ভাইব্রেট ইন অল দ্য ডিরেকশন। তো সাপোজ এই ডিরেকশনে ভাইব্রেট করবে, এই ডিরেকশনে অর্ডিনারি লাইট। এরকম অনেকগুলো থাকবে। হ্যাঁ, তো আমি আর রাখছি না, এরকম থাকতেই পারে। So this is ordinary light. So when this ordinary light is passed through nickel prism, not nickel, nickel prism. Nickel prism একটা rectifier টাইপের। এর মধ্য দিয়ে যখন যাবে, so we get only the plane polarized light. একটা পার্টিকুলার প্লেন বরাবর লাইট গুলো পাস করবে। So this light is known as plane polarized light. Plane polarized light. ব্যাপারটা কেমন হলো দেখো, বিভিন্ন ডিরেকশনে ভাইব্রেট করছিল। মনে করো এই যে এই ডিরেকশনে আছে, এই ডিরেকশন, মনে করো এটা হচ্ছে জানালা। অনলি দিস লাইট যেগুলো এর ভাইব্রেট এর পার্টিকুলার এর মধ্য দিয়ে যেতে পারছে, এটা যেতে পারছে, এটা যেতে পারছে, এটা, বুঝতে পারছো? এইগুলো কি যেতে পারবে বলো? এইগুলো যেতে পারবে কি? এইগুলো বা এইগুলো কি যেতে পারবে এর মধ্য দিয়ে? অনলি যেগুলো পারবে, অনলি যারা এটা প্যারালাল গুলো যেতে পারছে। দেখো এটা যেতে পারছে, এটা যেতে পারছে, এই প্যারালাল গুলো যেতে পারছে। তো এটা কিন্তু দেখো, এটা কিন্তু যেতে পারবে না এর মধ্য দিয়ে। সো অনলি, সো এটা একটা অনেকটা রেকটিফায়ার বা উইন্ডোর মতো। দেখো একটা উইন্ডো, মনে করো তোমাদের উইন্ডো আছে এরকম, দেখো উইন্ডো দেখেছো তো, জানালা এরকম এরকম সব দেওয়া আছে না, বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ তো স্যার। এই লাইট গুলো কি যেতে পারবে? এইগুলো যেতে পারবে না, এইগুলো পারবে না, এইগুলো পারবে না। অনলি যারা প্যারালাল সেইগুলো যেতে পারবে। কাইন্ড অফ নিকল প্রিজমের মধ্য দিয়ে কেবল ওই লাইট গুলোই যেতে পারবে, প্যারালাল লাইট গুলো। হ্যাঁ, সো এবারে এইটাকেই বলছে প্লেন পোলারাইজড লাইট। এটা পার্টিকুলার প্লেন বরাবর আছে। সো নাও when this pass through organic compound taken in a tube, একটা স্যাম্পল নেওয়া হচ্ছে অর্গানিক কম্পাউন্ড আর স্যাম্পল বলতে পারি আমরা। এটা একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট, একটা ইন সলিউশন ফর্মে নেওয়া হয়। সো নেওয়ার পরে আমরা এখানে একটা, এটা একটা হোল সেটআপ, দিস হোল সেটআপ ইজ প্লেসড ইন এ মেশিন যেটাকে বলে পোলারিমিটার। এই সিস্টেমটা কোথায় পাওয়া যায়? পোলারিমিটারে আছে। এবার একটা এখানে তোমার আলটিমেটলি যখন তোমার ভিশন দেখার জায়গা আসবে, এরকম একটা তুমি দেখতে পাবে এখান থেকে। হ্যাঁ, এরকম। সো ইট মে বি, এইটা হচ্ছে তোমার plane of the polarization light. So if it is optically active, if the organic compound is optically active, then this compound will rotate the plane of the polarization. So you may get either this plane গুলো এইরকম ভাবে সরে সরে যাবে। হ্যাঁ, তা আমি একটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এরকম হয়ে যাবে। That means you will get an angle. হ্যাঁ, এই যে এইভাবে ছিল, অথবা or it may be, দেখো কি কি হতে পারে। কেস 1, 1 নম্বর এরকম হতে পারে, what you observe, or you may get this, এরকম হয়ে যেতে পারে। দ্যাট মিন্স ইট রোটেটস, কোন দিকে রোটেট করেছে? ডান দিকে। দেখো রোটেটস, আর এটা কোন দিকে রোটেট করেছে? বাম দিকে রোটেট করেছে, তাই না? দেখো। হ্যাঁ স্যার। or case 3 it may be remain as such, এইভাবেই থেকে যাবে। that means it is case 3, it is optically inactive. So তিনটে কেস আমরা পেতে পারি resulting from this. So একটা ordinary light when pass through nickel prism, we get plane polarized light. Now if we pass this plane polarized light through the sample organic compound, the sample নেওয়া হচ্ছে, now you observe through an একটা আছে, একটা আইপিস রাখা আছে, সেখান থেকে তুমি দেখতে পাবে। দেখাটা খুব ডিফিকাল্ট ছিল, এখন মেশিন রেড করে দিচ্ছে, প্লাস আর মাইনাস ভ্যালু বলে দেয়। So if it is if the plane of the polarized light rotate right side, হ্যাঁ, তখন এটাকে বলা হবে ডেক্সট্রোরোটেটরি। if the plane polarized light, if the plane of the polarized light, এই যে polarized light এর প্লেন কোনটা? এইটা। if the plane of the polarized light is rotate left,
so it is levorotatory, and if it is not rotate, remain same, that means optically inactive. বুঝতে পেরেছো তিনটে কেস? হ্যাঁ স্যার So if এক নম্বর, if the plane of polarized light, plane of the polarized, এটাকে plane polarized বলছি তো polarized light ও বলে শুধু, plane of the polarized light rotated right side, right, then dextrorotatory, এটাকে বলা হবে ডি, or এটাকে বলা হবে পজিটিভ। হ্যাঁ, ডি বলা হবে, ডি মানে ডান দিকে, হ্যাঁ, ডি ফর মানে রাইট সাইড ডেক্সট্রোরোটেটরি, or 2 নম্বর if rotated to the left, একে বলা হবে লেভোরোটেটরি, LAE লেভো, LAEVO, LAEVO লেভোরোটেটরি মানে এল, or এটাকে মাইনাস নেগেটিভ বলা হবে। বুঝতে পেরেছো? সো ডান দিকে ডি, বাম দিকে লেফট এল, এইভাবে মনে রাখতে পারো। আর 3 নম্বর কেস কি না, if not rotated to any, if remain same, they are optically active, inactive. If optically inactive, then the plane remain কি বলবো, remain on the same side, remain unmoved, কি লিখবো এটাকে বলো তো? Unchanged. Unchanged. remain unchanged। চলো তাই হোক, মানে আমি তার বইয়ের ভাষায় লিখছি না, নিজের ভাষায় লিখছি তো তাই আর কি। হ্যাঁ, তো চলো, এটা যদি না চেঞ্জ হয় তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, এবারে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ দুই রকম ভাবে হতে পারে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ দুভাবে হতে পারে। একটা আমরা এটা কি মুছে দেবো, এই যে অংশটুকু, হ্যাঁ স্যার। দেখো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে অপটিক্যাল রোটেশন 0। হ্যাঁ, অপটিক্যাল ইনঅ্যাক্টিভ মানে অপটিক্যাল রোটেশন 0। এটা দুটো কেস। এক নম্বর হচ্ছে 50-50 মিক্সচার। হ্যাঁ, 50-50 মানে 50-50 মিক্সচার, হ্যাঁ, মিক্সচার অফ ডি অ্যান্ড এল, মানে তুমি কি নিয়েছো, 50-50 মিক্সচার নিয়েছো, 50টা ডি নিয়েছো, 50টা এল স্যাম্পল নিয়েছো। তো এটাকে বলা হবে কি মিক্সচার বলা হবে বলো তো? রেসিমিক মিক্সচার। রেসিমিক মিক্সচার। তাহলে এখানে রোটেশনটা 0 কেন হলো বলো? বাইরে থেকে 50 ডি এনেছো, বাইরে থেকে 50 এল এনেছো, দ্যাট মিন্স এক্সটার্নাল কম্পেনসেশন of the optical rotation. So that is racemic mixture মানে কি? external compensation of the optical rotation. External কেন বলো? Why it is external? Because you take 50D 50L from outside, that is what is external compensation. আর একটা হয় ইন্টারনাল কম্পেনসেশন, দ্যাট ইজ মেসো। আর একটা কি হয়? মেসো কম্পাউন্ড। মেসো কম্পাউন্ড ইজ ইন্টারনালি কম্পেনসেটেড, ইন্টারনাল কম্পেনসেশন মানে one part of the molecule, the rotation at one part of the one half of the molecule is exactly opposite to the other half of the molecule. বুঝতে পেরেছো? দ্যাট ইজ ইন্টারনাল, ভেতরে ভেতরে কম্পেনসেশন হচ্ছে।
that is called meso compound. কথা বুঝতে পেরেছো? বলো হ্যাঁ স্যার Ali, is it clear? বলো সবাই ক্লিয়ার তো? হ্যাঁ স্যার Yes, sir. Yes, sir. So now we will discuss it elaborately, meso compound. But before that, we have to look for other things like money condition for optical activity. So whenever a compound, দেখো, whenever a compound is given, whether it is optically active or not, what are the parameter to consider? A compound optically active কি না নয়, whether it is optically active or not, কি দেখে বিচার করবে? Now we have to look for the condition. So চলো আমরা এবার কন্ডিশনটা দেখবো, condition for optical activity. চট করে এটা যদি কপি হয়ে যায় আমাকে জানাবে, তারপর আমি condition for optical activity বলবো। হয়ে গেছে স্যার সবার হয়েছে তো? Yes, sir. তো এবার দেখো conditions. Conditions for optical activity দেখো, একেবারে সহজ কথায়, the most easiest approach is non-superimposability on its mirror images. A compound should be, the mirror image of a compound should be non-superimposable. So একেবারে সহজ কথায় দেখো, chirality of a molecule as a whole, chirality of a molecule as a whole is the only criteria for optical activity. So chirality মানে হচ্ছে non superimposability on its mirror image, not chirality of a molecule as a whole. The whole molecule should be chiral. So chirality মানে কি? Chirality মানে non superimposability, non-superimposability on its mirror image. So what is chirality? That is non-superimposability. Chirality মানে কি বলো? Non-superimposability on its mirror images. So দেখো, এই যে হাত, আমার হাত, এই both these hands are mirror image to each other. দেখো, these two hands are mirror image, but they are non-superimposable. So a molecule will be optically active once its mirror image is non-superimposable on it. That means এর উপর উপরিপাতিত হবে না, same নয়. So non-superimposability on its mirror image, that is called chirality as a whole,
The whole molecule should be chiral, not chiral center. Presence of chiral center does not guarantee you optical activity. So chiral center ki? Chirality to holo. Now, what is chiral center? Chiral center means if all the atoms attached to a center is different, are different, then it is chiral. If all the atoms attached to a center are different, then chiral center. So chiral carbon mane ki dekho, this is a chiral carbon. Suppose this is H, this is R. আমি একটি CH3 লিখছি, this CH C2H5, this is মনে করো OH. So this center, this is chiral carbon. This is chiral carbon. দেখো নাইট্রোজেন, নাইট্রোজেন মনে করো যে নাইট্রোজেনের একটা লোন পেয়ার থাকে, এখানে মনে করো R1, R2, all the things are different. You have to consider the lone pair as a substituents actor. So it is assumed that this should be so 3 degree nitrogen, 3 degree amine. देखो 3 degree amines. It may seem to you that 3 degree amines are chiral, nitrogen is chiral, but these are optically inactive. এখানে লিখে নাও optically inactive because there is a flipping. এটা একরকম যদি মনে করো, এটা যদি r মানে if it is plus conformation, another conformation will be minus conformation. If one of the is G and other one will be L. So এরকম আর কি, নাইট্রোজেন এদিকে লোন পেয়ার আছে, এই আর একটা হচ্ছে কি না নাইট্রোজেন এদিকে লোন পেয়ার this. So they will interconverted to each other. Interconversion is so rapid at room temperature that they exist as 50-50 mixture. এটাকে ফ্লিপিং বলে, flipping. So around 25 kJ mole inverse energy gap. So this interconversion of these two different form is so rapid that they always exist 50-50 mixture. Therefore it is optically inactive. মনে থাকবে তো বলো? এটা কিন্তু মানে এটা কিন্তু একটা as it seems it's chiral center, but it is not optically active. But এবার আমরা বলবো, দেখো, so you understand chiral center বুঝতে পেরেছো, the center with which all the atoms are different. So it is also assumed that it is optically active as it is chiral center, but they are not optically active, although it is a chiral center. So আমরা সেটা একটা শিখলাম যে due to room temperature interconversion always 50-50 mixture থাকে. So 3 degree amines is optically inactive. লিখে রাখতে পারো 3 degree amines already তো লিখে দিয়েছি, optically inactive. So এবার আসে দেখো chiral center, you understand, and chirality of the molecule. There are things are not same. দেখো, তো আমি এবার একটা কন্ডিশন লিখে দিচ্ছি যে presence of chiral center does not guarantee you optical activity. দেখো chiral center but optically inactive. So presence of chiral center does not guarantee you optical activity. However, if a compound contain only one chiral carbon, they will always be optically active. But দেখো নাইট্রোজেন থাকলে কিন্তু optically inactive. তো আমরা এটা লিখে দিচ্ছি, দেখো এখানে লিখছি presence of chiral center does not
does not guarantee you optical activity. However, if a compound contains only one chiral center, they will be optically active, except 3° amine. বুঝতে পেরেছো? এটা আমি বলতে পারতাম if they contain at least one chiral carbon. তো আমরা এটা বললাম কি only one chiral center. So presence of chiral center does not guarantee you optical activity. However, if a compound contains only one chiral center, they will be optically active except ACCE PT. ঠিক লিখেছি তো? Except 3° amine. So যদি একটা chiral carbon থাকে তারা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে। ক্লিয়ার? কিন্তু একটাই chiral center আছে নাইট্রোজেন, এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। দেখো বুঝতে পেরেছো কি? এক্সেপ্ট ব্যতিক্রম তো EX হয় না। হ্যাঁ হ্যাঁ তাই হয়, তাই না? হতেই পারে, আমি ভুল লিখেছি। আচ্ছা EXCPT, তাই না? ওটা অ্যাকসেপ্ট মানে অ্যাকসেপ্ট গ্রহণ করা। EXCPT, হ্যাঁ এটা ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ভুল হতেই পারে, হ্যাঁ আমি মাঝে মাঝে ভুল করে ফেলি। except 3° amine, দেখো খুব রেয়ার অকেশনে যেরকম ভুল হয়। আমার মনে হচ্ছিল যে বোধহয় ভুল লিখছি। চলো এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চটপটে কপি করে নাও। এবার আমি তোমাদেরকে কিছু কথা বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা দেখাবো a molecule contain chiral center yet they are optically inactive. আবার দেখাবো a molecule, there are several molecules contain no chiral center yet they are optically active. মানে chiral center আছে কিন্তু optically inactive, আবার chiral center নেই তাও optically active. So presence of chiral center does not guarantee you optical activity. But what is most important, the molecule as a whole should be chiral. The molecule as a whole should be chiral. That means chirality or non-superimposability. সেটাই কন্ডিশন। কথা বুঝতে পারছো? কাইরালিটি মানে কি বলতো? নন সুপারইম্পসিবল। কাইরালিটি মানে হচ্ছে নন সুপারইম্পোজেবিলিটি, এটাই মনে রাখবে। কাইরালিটি মানে নন সুপারইম্পোজেবিলিটি। কাইরালিটি অফ দ্য মলিকুল ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো চলো আমরা এবার তাহলে এক্সাম্পল গুলো নেই পরপর, যে আমরা দেখবো যে মলিকুলের মধ্যে কাইরাল সেন্টার আছে তাও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, সেটা একটু দেখবো। বাবা দেখছো মানে যাচ্ছেই না সর্দিটা। এটা নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গেছে তাই না, বলো নিচের পার্টটা? হ্যাঁ স্যার। চলো তো এবার এক্সাম্পল নিচ্ছি। molecule contains chiral center E8 optically inactive. আচ্ছা আমি এক্সেপ্ট বানানো ভুল লিখেছি বলে রাগ করেছো? না না স্যার। বলছি তেলের শিশি ভাঙলো বলে কুকুর উপর রাগ করো, তোমরা যেসব ভেড়ে খোকা ভারত ভেঙে ভাগ করো, শুনেছো? হ্যাঁ স্যার। কেমিস্ট্রিতে ইংলিশ বানান ভুল হলে কেউ তোমার কিছু বানান করবে না। হ্যাঁ, উই আর নট এক্সপার্ট ইয়েট। ভুলটা কোনোদিনই এক্সপেক্টেড নয়, হ্যাঁ অ্যাকসেপ্টেড নয়। হ্যাঁ চলো, molecule contains chiral center yet optically inactive. এরকম এক্সাম্পল নিচ্ছি, দেখো একটা। না সুপ্রজিৎ তোমার কথা শুনতে পাচ্ছি না, তোমার লেখাটা দেখতে পেয়েছি। তুমি কেমন আছো? দেখো
আমরা একটা টার্টারিক অ্যাসিড নিচ্ছি, মেসোটার্টারিক অ্যাসিড, COOH OH H OH H COOH, এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। হ্যাঁ, টার্টারিক অ্যাসিডের একটা ফর্ম মেসোটার্টারিক অ্যাসিডের নাম। হ্যাঁ, মেসোটার্টারিক অ্যাসিড নামই বলে দিচ্ছি, দেখো মেসো নাম থেকে তুমি বুঝতে পারছো যেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তো কেন, দেখো এটা একটা কাইরাল সেন্টার, দিস কার্বন কন্টেন হাইড্রোজেন মানে OH group, COOH, and this as a whole is a different group. So this is a chiral center, this is also a chiral center, এখানে H OH COH, and this as a whole is a group. This molecule contain two chiral center, this molecule contain two chiral center, yet this is optically inactive because this molecule can be divided into two equal half such that one half is exactly the mirror image of another. That is, this is called sigma plane. এটাকে কি বলবে? Sigma plane. Sigma plane or plane of symmetry. Plane of symmetry. So if a molecule contain plane of symmetry ki the plane which bisect the molecule into two equal half and such that one half is exactly the mirror image of another. এটার মিরর না, এটা দেখো OH OH H মিরর না, হ্যাঁ স্যার। বলো তো এটাকে মিরর হ্যাঁ, প্লেনও স্যার। বলে। হ্যাঁ, ইফ এ কম্পাউন্ড, আবার দেখো এই মলিকুলটাকে যদি আমরা অনেক সময় এর একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম, দেখো এটা সহর্স রিপ্রেজেন্টেশন বলে, COOH, এখানে আমরা আছে এরকম আছে, এখানে এখানে মনে করো OH আছে, এখানে H আছে, একইভাবে এখানে COOH, এখানে আছে H, আর এখানে আছে OH, এইটারই রিপ্রেজেন্টেশন। এই মলিকুলটাকে, এটাও টার্টারিক অ্যাসিড। তো আমরা যদি দেখি যে এই পয়েন্ট থেকে আমি আসছি, এর মাঝখান দিয়ে একটা পয়েন্টে, দেখো আবার এটা থেকে ঠিক এই পয়েন্ট দিয়ে এই যাচ্ছি সেম ডিস্টেন্সে, আবার দেখো এইটার মধ্যে দিয়ে এই, তো এই যে পয়েন্ট, এটাকে বলে সেন্টার অফ ইনভার্সন। হোয়াট ইজ সেন্টার অফ ইনভার্সন? ইফ উই ড্র এ লাইন ফ্রম এ মলিকুল from one of the atom and extend it through, extend মানে এই পয়েন্টটাকে কাকে বলছে? the point from which if we draw a line to equal distance, দেখো এইদিকে আমরা we encounter same group, এই পয়েন্ট থেকে এদিকে আমি এতটা গেলাম, এতটাই এদিকে গেলাম, একই অ্যাটম পাচ্ছি। এই পয়েন্ট থেকে এদিকে এতটুকু এলাম, এইটা হচ্ছে অপোজিট দিকে। so this point is known as center of inversion or point of symmetry. এটাকে কি বলবে? I, center of symmetry, CENTRE, center of symmetry or point of symmetry বলে, point of symmetry or center of inversion ও বলে, center of inversion মানে inversion মানে উল্টে দেওয়া, দেখো ঠিক। হ্যাঁ, the point from which if we draw a line equidistant from each other, then we encounter equal or identical atom or group. বুঝতে পারছো কাকে বলছি? হ্যাঁ স্যার। তাহলে একটা মলিকুলের মধ্যে যদি সিগমা প্লেন অথবা সেন্টার অফ ইনভার্সন থাকে, তাহলে সেই মলিকুলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। সিগমা প্লেন কাকে বলে বলো? এটুকু বেশি এমনি তোমাকে পরীক্ষায় নিশ্চয়ই পড়বে না যে হোয়াট ইজ সিগমা প্লেন। প্লেন হুইচ বাইসেক্ট দ্য মলিকুল ইনটু টু ইকুয়াল হাফ, এটা কি মিরর প্লেন। হ্যাঁ, আর একটা নাম কি মিরর প্লেন। এমনি জাস্ট তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য বলছি, মিরর প্লেনটা কি? দ্য প্লেন হুইচ বাইসেক্ট দ্য মলিকুল ইনটু টু হাফ such that one half is mirror image of another half. বুঝতে পেরেছো? ওটাকে সিগমা প্লেন বলে। আর একটা কি না, সেন্টার অফ ইনভার্সন বা পয়েন্ট অফ ইনভার্সন, দ্য পয়েন্ট ফ্রম হুইচ if we go equidistance from either side we encounter identical group or atom. বুঝতে পারছো বন্ধু? হ্যাঁ স্যার। তাহলে এটাকে বলে সেন্টার অফ ইনভার্সন। হ্যাঁ, তোমাদের বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ডেফিনেশন লেখার দরকার নেই। তাহলে ইফে আমরা একটা ছোট্ট করে লিখে নেই, if a compound contains
sigma plane or I symmetry or center of symmetry, sigma plane or center of inversion, that is I, they will be optically inactive. লিখে নাও, they will be optically inactive. তোমরা লিখে নাও, আমি লিখছি না, they will be optically inactive. তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হওয়ার দুটো কন্ডিশন তোমাদেরকে বললাম, মূলত এই দুটোই তোমরা মনে রাখলে হবে। এটা কি না, কম্পাউন্ডের মধ্যে যদি সিগমা প্লেন থাকে, দ্যাট ইজ মিরর প্লেন আর প্লেন অফ সিমেট্রি, হ্যাঁ, যেটা কিনা দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। আর একটা হচ্ছে কি সেন্টার অফ সিমেট্রি আর পয়েন্ট অফ সিমেট্রি আর সেন্টার অফ ইনভার্সন। এমন একটা পয়েন্ট, হ্যাঁ, এমন একটা পয়েন্ট যার মধ্য দিয়ে যদি আমি দুই দিকে ইকুয়াল ডিস্টেন্সে যাই, হ্যাঁ, তোমার শরীরটা খুব খারাপ, তুমি লিখছো, বাট আমি পড়াতে ধ্যান দিয়ে বুঝতে পারিনি। হ্যাঁ, টেক কেয়ার, ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, চিন্তা করো না সুপ্রজিৎ। হ্যাঁ, তো আমরা যদি একই দুই দিকে যাই তাহলে একই গ্রুপ এনকাউন্টার করব। ওই এই পয়েন্টটাকে বলা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি বা সেন্টার অফ ইনভার্সন। এই দুটো জিনিস যদি থাকে মূলত তারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। তোমাদের জন্য এই দুটোই যথেষ্ট। হ্যাঁ, এর সাথে সাথে মেসো কম্পাউন্ড গুলো, এগুলো মেসো কেন না, ইন্টারনালি দেখো, এই পার্টটাকে মনে করো, এটা যদি ডি হয়, এটা হয়তো এল হলো, এই পার্টটা যদি আর হয়, এই পার্টটা এস হলো, মানে অপোজিট কনফিগারেশন, অপোজিট অপটিক্যাল রোটেশন হবে। এই জন্য আমি এটাকে বলছিলাম ইন্টারনাল কম্পেনসেশন। এই পার্টটাকে কম্পেনসেট করে দিচ্ছে। কথা বুঝতে পেরেছো? ইন্টারনাল কম্পেনসেশনটা। সো মেসো কম্পাউন্ড ইজ ইন্টারনাল কম্পেনসেশন, হোয়াইল যেটা ছিল রেসিমিক মিক্সচার, ওটা এক্সটার্নাল, বাইরে থেকে 50-50, তাই না? Yes. বলো। হ্যাঁ স্যার। তো ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? তাহলে আমরা একটা এক্সাম্পল দিলাম, মলিকিউল কন্টেন্স কাইরাল সেন্টার ইয়েট অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে আমরা একটা দেখলাম এর মধ্যে দুটো কাইরাল সেন্টার আছে, তাও এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। সো দিস ইজ কল্ড মেসো টার্টারিক অ্যাসিড এন্ড ইট ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এবার আমরা এক্সাম্পল নেব যে কম্পাউন্ড কন্টেন নো কাইরাল সেন্টার yet they are optically active। চলো এরকম কিছু এক্সাম্পল নিয়ে নিই এবার। তো যদি কপি না করতে বাকি থাকে, কপি করতে চট করে কপি করে নাও। দেখো, compounds contain no chiral center centers yet optically active। এখান থেকে কোশ্চেন এসেছিল 2017-তে, yet optically active, এরকম আমরা এক্সাম্পল দেব। এক নম্বর হচ্ছে অ্যালিনস। অ্যালিনস হচ্ছে এরও একটা কিউমুলেটেড পলিইন। দেখো, সি ডবল বন্ড সি, এই এ বি এইগুলোকে অ্যালিন বলা হয়। পলিইন আগে তো ছিল যেমন, এই দেখো ইভেন নাম্বার অফ ডাবল বন্ড, এবং এটা কিন্তু দিস সেন্টার এন্ড দিস সেন্টার আর পারপেন্ডিকুলার। এখানে কন্ডিশনই তাই, দে শুড বি ইন দ্য পারপেন্ডিকুলার প্লেন, the terminal atom should be in the perpendicular plane and the terminal atom should be different, দুটো কন্ডিশন। সো দেখো, অ্যালিনস আর found to be optically active। কখন অপটিক্যালি অ্যাক্টিভ হবে? সো এক নম্বর, the terminal should be in perpendicular plane।
পারপেন্ডিকুলার প্লেনে থাকতে হবে 2 নম্বর a not equal to b और এখানে যদি cd হয় c not equal to d তার মানে টার্মিনাল atoms must be different. Terminal atoms must be different. Each terminal atom are different. দেখো terminal atoms must be different. লিখে নাও, ডিফারেন্ট হতে হবে, তবেই অ্যালিনস গুলো অপটিক্যালি অ্যাক্টিভ হবে। কেননা এদের যে মিরর ইমেজ হবে, মিরর ইমেজটা নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। মানে এটা দেখো, এটা পারপেন্ডিকুলার, তার মানে এ যে প্লেনে থাকবে এটা সেই প্লেনে থাকবে না। তো যখন মিরর ইমেজ নেবে এর উপর নন সুপার ইম্পোজ হবে। দেখো এটা তো এর পারপেন্ডিকুলার প্লেনে আছে, ফলে যে মিরর ইমেজ হবে ওই দিকটা পারপেন্ডিকুলারের অংশ এখানে আসবে না। সো দে ফর্ম নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। মনে থাকবে তো? তো হ্যাঁ স্যার। সাবস্টিটিউটেড অ্যালিন, দেখো অ্যালিন গুলো কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হয়। দেখো এই পোর্শনটা কি তোমাদের লেখা হয়েছে সবার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। সবার হয়েছে বন্ধু? হ্যাঁ স্যার। অ্যালিন আছে 2 নম্বর। দেখো 2 নম্বর হচ্ছে অ্যালকাইলিডিন। অ্যালকাইলিডিন, অ্যালকাই ALKYLDINES, অ্যালকাইলিডিনস। লিডিনস LI হবে, LIDEN, অ্যালকাইলিডিনস। মানে জাস্ট একটা ডাবল বন্ড থাকবে কিন্তু একটা এখানে সাইক্লিক গ্রুপ দিয়ে রিপ্লেস হবে, একটা ডাবল বন্ড। সি দেখো এরকম হলো, এইটা হলো একটা, আর একটা এরকম ডাবল বন্ড থাকবে। এই এটা হচ্ছে অ্যালকাইলিডিন, এখানে এ, এটা বি, এটা এ বি। জাস্ট একটা ডাবল বন্ড একটা রিং দ্বারা সাবস্টিটিউটেড হলো। মনে করে দেখো ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট, ডিইউ মানে কি পাই বন্ড এন্ড রিং ইজ, ডিইউ যদি এক হয় তাহলে একটা পাই বন্ড হতে পারে অথবা একটা রিং হতে পারে। এগুলো হচ্ছে অ্যালকাইলিডিন হচ্ছে এ বি, এখানে সিডি হতে পারতো। সো সিমিলার কন্ডিশন, টার্মিনাল শুড বি ইন দ্য পারপেন্ডিকুলার প্লেন and terminals atom must be different. Terminals atom must be different, that is A not equal to B, or যদি এখানে CD হতো C not equal to D। মাথায় রাখবে। নেক্সট দেখো 3 নম্বর স্পাইরেন্স। স্পাইরেন্ট গুলো এখানে যেমন একটা হয়েছে, দুটোই কিন্তু সেক্ষেত্রে রিং হয়ে যাবে, দুটো ডাবল বন্ডই রিং। এই এটা এ বি এ বি, এই যে দেখো জাস্ট এই যে ডাবল বন্ডটাকে রিং দিয়ে সাবস্টিটিউট করা হয়েছে। এই ধরনের কম্পাউন্ড, সে ইট মে বি 4 মেম্বার 5 মেম্বার, হোয়াট এভার দ্য রিং, এটাও কিন্তু 5 মেম্বার রিংও হতে পারে। তো হোয়াট এভার দ্য রিং is not important. এটা 4 member, it will be 5 member, 6 member, one may be 4 and one may be 5 member ring, no problem. So spirens is also optically active. কেননা এই টার্মিনাল গুলো again in the perpendicular plane and terminal atom should be different. So এই কন্ডিশনে alkenes, alkylidins, spirens are all optically active because their mirror images are non-superimposable. বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলো। জেনারেলি গরম জল খাই প্রতিদিন, আর একটু ঠান্ডা জল খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আর কাশি হচ্ছে। তো চলো নেক্সট এক্সাম্পল নিচ্ছি আমরা। 4 নম্বর হচ্ছে বাইফিনাইল, সাবস্টিটিউটেড বাইফিনাইলস। তো চট করে এটা কপি করে নাও। এগুলো থেকে কোশ্চেন পড়িনি, অ্যালিন কিন্তু ইম্পর্টেন্ট খুব। এবার যেটা বলবো
এই দুটো থেকে অত পড়িনি। এবার যেটা বলবো সাবস্টিটিউটেড বাইফিনাইল থেকে কিন্তু কোশ্চেন পড়ে। সাবস্টিটিউটেড বাইফিনাইল, সো এগুলোতে কোনো কাইরাল সেন্টার নেই, তারপরেও এর অপটিক্যালি অ্যাক্টিভ। সাবস্টিটিউটেড বাইফিনাইল, দেখো তবে সেটা অবশ্যই অর্থ সাবস্টিটিউট হতে হবে। এই যে অর্থো ডাই সাবস্টিটিউটেড, ও আর অর্থো ডাই সাবস্টিটিউটেড, এটা মাথায় রাখবো, অর্থো ডাই সাবস্টিটিউটেড। ডিউ টু, দেখো apparently it may seems to you that they are in the same plane, but as because of the steric crowding here, to minimize the steric crowding, since it is single bond, rotation, free rotation is possible. So on free rotation এরা একটা অন্য ধরনের কনফরমেশন নেবে, দেখো, so that they can remain in the perpendicular direction. এরা এরকম করে একটু ঘুরে গিয়ে, এটা আমি ঠিক ছবিটা ভালোভাবে আঁকতে পারছি না আর কি, মানে ঘুরে গিয়ে জাস্ট আমি তোমাকে বলতে চাইছি, এইটা আমি তোমাকে হাত দিয়ে দেখাচ্ছি, দেখো এইটা এটা একই জায়গায় আছে, এবার এরকম কি এরকম হয়ে যাবে, বুঝতে পারছো? দেখো তো এই দুটো এরকম ছিল, এবার এটা ঘুরে গিয়ে এরকম হয়ে যাবে, দেখতে পাচ্ছো? Yes, sir. হ্যাঁ স্যার। দেখো এরকম ছিল, এই দুটো বড় বড় গ্রুপ দুটো এরকম ছিল, ডিউ টু রিপালশন এই ঘুরে গিয়ে এরকম হবে এই। সো এটাকে বলে অ্যাট্রপ আইসোমেরিজম। হ্যাঁ, এইটা এ রইলো, এ বি, এটা এ, এটা বি, তবে এটা ডিফারেন্ট প্লেনে আছে, হ্যাঁ, ইন দ্য পারপেন্ডিকুলার, এই ডিউ টু ফ্রি রোটেশন, তো এরা পারপেন্ডিকুলার ডিরেকশনে চলে যাচ্ছে। একটু এরকম হয়ে গেল, ছবিটা ভালো করে আঁকতে পারছি না, বা টাইম কনজিউমিং আর কি, আমি আঁকছি না আর। সো ডিউ, এটাকে বলা হচ্ছে অ্যাট্রপ, ATROP, অ্যাট্রপ আইসোমেরিজম। মানে এটা কি হচ্ছে না, ডিউ টু স্টেরিক হিন্ডারেন্স রোটেশনটা রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে, আর হতে পারবে না একটা জায়গায় গিয়ে। particular isomerism arises due to restriction optical isomerism due to, লিখে নাও, what is optical isomerism? Optical isomerism স্যার আপনার due কথাটা to- কেটে যাচ্ছে, ভয়েসটা খুব কেটে যাচ্ছে। এখনো তাই হচ্ছে? এবার ঠিক হলো, মাঝে মাঝেই হচ্ছে। ওই মানে ইন্টারনেটের, এখানকার ইন্টারনেটের একটু সমস্যা আছেই। এবার ঠিক আছে তো? হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ স্যার, ঠিক আছে এখন। So optical isomerism due to restricted rotation, এটাকে বলে অ্যাট্রপ আইসোমেরিজম। What is অ্যাট্রপ আইসোমেরিজম? অপটিক্যাল আইসোমেরিজম ডিউ টু রেস্ট্রিক্টেড রোটেশন। এই যে রোটেশনটা রেস্ট্রিক্ট হয়ে গিয়ে, এখানে আর there is no further rotation is possible, they take perpendicular form, তো এর জন্য এটাকে বলে অ্যাট্রপ আইসোমেরিজম। এবং কন্ডিশন অবশ্যই এটাই যে A and B should be different, A and B should be different। তো এখানে A not equal to B, আবার যদি অন্য কিছু হয়, মোট কথা টার্মিনাল atoms must be different থাকতে হবে। এবার এসো, একটা কোশ্চেন পড়েছিল এখান থেকে, কোশ্চেনটা আমার কাছে কোথায় গেল, মানে ইয়ারের কোশ্চেন যেটা পড়েছিল সেটা আমি তোমাদের
সলভ করতে দিচ্ছি। দেখো আর একটা কোশ্চেন এখানে আছে, দেখো বলছে racemic mixture is formed by mixing two isomeric compounds, two chiral compounds, meso compounds, enantiomer with chiral carbon. Racemic mixture is formed by mixing two isomeric compounds, two chiral compounds, meso compounds, enantiomer with chiral carbon. Enantiomer with chiral carbon হবে। enantiomer Option কি D, বলে sir. দিচ্ছি আমি। হ্যাঁ Option D. হ্যাঁ হ্যাঁ, enantiomer মানে কি? অপটিক্যাল আইসোমার দ্যাট আর নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ টু ইচ আদার। enantiomerটা এখনো বলে দিইনি। হ্যাঁ, enantiomer মানে কি? অপটিক্যাল আইসোমার হুইচ আর নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ টু ইচ আদার। তাহলে তারাই তো মানে নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ মানে একটা ডি হবে একটা এল হবে, ওটাই তো রেসেমিক মিক্সচার, ডিএল মিক্সচার, তাই না? আমি এখনো পড়াইনি টাইপ অফ ডায়াস্ট্রিমার কারা বা এনানসিওমার কারা, এখনো বলিনি, এখনো শেষ হয়নি। তো যেটা কোশ্চেনটা দেবো বলছিলাম, কোশ্চেনটা এটাই, সেটা হলো যে ফলোইং বাইফিনাইলস কোনটা অপটিক্যাল, হুইচ অফ দ্য ফলোইং ইজ অপটিক্যালি অ্যাক্টিভ? অপশন এ NO2, এটাতে আই আছে। অপশন বি অপশন সি অপশন বি which of the following is optically active? Option B. Which of option B, sir. B. এটা স্যার কথা কেটে যাচ্ছে। তো আর যেসব কন্ডিশন গুলো দেখো, এই যে ডাইস ঠিক আছে, শোনা যাচ্ছে? এতক্ষণে এলো স্যার, পজ হয়ে গেছে। আওয়াজ হয়ে গেছে? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, কিন্তু বোর্ডটা হেজি খুব। এখনো? ইয়েস স্যার। নেটওয়ার্কের ইস্যুতেই কয়েকদিন ধরে নেটওয়ার্কটা খুব ঝামেলা করছে এখানকার। এখন ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা দেখো তো
এটাই অ্যান্সার হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো Yes, sir. তাহলে মোটামুটি আমরা দেখলাম যে দিস এই সিস্টেম গুলো, দিস সিস্টেমস আর কোন এখানে there are no chiral center, yet they are optically active, because they have non superimposable mirror images. ঠিক আছে, তো এই জন্য অর্থ ডাই সাবস্টিটিউটেড বলেছি, এই জায়গাতেই থাকতে হবে এবং এইটা এটাকে সেম হলে চলবে না কিন্তু। হ্যাঁ, মনে করো এখানে বিআর এখানে বিআর, হ্যাঁ সাপোজ এটা আছে, মনে করো এটাতে আই এখানে আই, তো দিস ইজ নট, এখানে আই আছে কিন্তু, হ্যাঁ দিস ইজ নট অপটিক্যালি অ্যাক্টিভ বিকজ দিস অ্যাটম শুড বি ডিফারেন্ট। মনে থাকবে তো? Yes, sir. না হ্যাঁ, ক্লিয়ার? স্যার। আওয়াজ ক্লিয়ার হচ্ছে তো এবার? হ্যাঁ, স্যার। ইয়েস স্যার। চলো এবার আমরা দেখবো এনানসিওমার কি আর ডায়াস্ট্রিওমার কি। তো এনানসিওমার, enantiomers are optical isomer which form non-superimposable mirror images. Optical isomer which form non-superimposable mirror images, তাদেরকে এনানসিওমার বলবে। তার মানে এনানসিওমার আর অপটিক্যালি অ্যাক্টিভ, হ্যাঁ they are optically active. They shows same physical behavior, same physical behavior, same chemical behavior to the optically inactive substance. তার মানে দেখো same chemical behavior to the optically inactive substance but differ if the reagent or if the substance is optically active, তাদের behavior আলাদা হয়ে যাবে। So only when the reagent or substance is optically active, enantiomer behaves differently. ঠিক আছে, তো দেখো এনানসিওমার গুলো সবসময় একই ধরনের ফিজিক্যাল বিহেভিয়ার দেখাবে, কেমিক্যাল বিহেভিয়ারও সবসময় সেম থাকবে আনটিল অ্যান্ড আনলেস দ্য রিয়েজেন্ট বা যার সাথে ও কাজ করবে, যার সাথে অ্যাকশন দেখাবে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ। কারণ অনলি প্লেন পোলারাইজ লাইটের প্রতি যারা অ্যাক্টিভ নেচার দেখাবে তাদের সঙ্গেই ও ডিফারেন্ট বিহেভিয়ার করবে। তাহলে এনানসিওমার হলো। এবার দেখো আসি আমরা, নেক্সট হচ্ছে ডায়াস্ট্রিওমার। ডায়াস্ট্রিওমার্স মানে অনেকে ডায়াস্ট্রিওমার্স কে ডায়াস্ট্রিওমার্স বলে। সো
isomers that are not mirror image to each other. That means there is no mirror image relationship. Isomer, they are isomer with each other, but not mirror image. They were like cis trans. So isomers, they are not optically active. Optical activity is not important here. So isomers that are not mirror images to each other. তার মানে there is no mirror image relationship. So geometrical isomers are also diastereomers. There is no mirror image relationship. তো আমরা এবার দেখব যে স্যার ওই লাস্ট লাইনটা কি লিখেছেন এনানসিওমারের ওখানটা বুঝলাম না, ওই যে অনলি হোয়েন দ্য রিএজেন্ট অর সাবস্টেন্স অপটিক্যালি অ্যাক্টিভ এনানসিওমার বিহেভস ডিফারেন্টলি, ওটা মানে হচ্ছে যে মনে করো যে একটা রিএজেন্ট, এটা একটা রিএজেন্ট, দুটো এনানসিওমার ব্যবহার দেখাবে। সো সেম ফিজিক্যাল বিহেভিয়ার, দুজনাই সেম এর প্রতি, যদি এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। if the reagent is optically inactive, এই যে এনানসিওমার দুটো সেম ফিজিক্যাল এন্ড কেমিক্যাল বিহেভিয়ার দেখাবে। বাট ইফ দ্য রিএজেন্ট ইজ অপটিক্যালি অ্যাক্টিভ, তখন যেটা মনে করো এটা ডি, তাহলে ডি এটা ডি, আর এর মধ্যে দুজন আছে ডি আর এল আছে, তো ডি একরকম রিয়াকশন করবে, এল আলাদা রিয়াকশন করবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, ইয়েস স্যার। তার মানে আদারওয়াইজ ইফ দ্য রিএজেন্ট ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য টু অপটিক্যাল আইসোমার, দ্যাট ইজ এনানসিওমারের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। এনানসিওমারকে পার্থক্য করতে গেলে একটা অপটিক্যালি অ্যাক্টিভ রিএজেন্ট নিয়ে আসতে হবে। আর লিখে রাখো diastereomers show different physical and chemical behavior. Diastereomers show different physical and chemical behavior. এখানে যেমন same, they all are different. ঠিক আছে? ইয়েস স্যার। এবার আমরা দেখব নাম্বার অফ অপটিক্যাল আইসোমার। এই জায়গাতেই আমরা আজকে শেষ করব নাম্বার অফ অপটিক্যাল আইসোমারে। চলো, নাম্বার অফ অপটিক্যাল, ক্যালকুলেশন অফ নাম্বার অফ অপটিক্যাল আইসোমার্স এক্সাম্পল নিয়ে। আর তারপরে তাহলে আজকে বেশি এগোতে পারা যাবে না, কেননা একটু মানে শরীরটা যে খুব ভালো আছে তা নয়, এই কাশি টাশি হলে ভালো লাগে না। দেখো তাহলে এটা লেখা হয়ে গেছে তোমাদের? ইয়েস স্যার। এখানে লিখে নাও হ্যাঁ, স্যার। যে they have different physical and chemical properties. ডায়াস্ট্রোমারের কিন্তু ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি আলাদা, কিন্তু এনানসিওমারের এটা কোশ্চেন পড়তেই পারে, হট among the following information is wrong, তখন বললো যে diastereomers shows equal chemical behavior, that is wrong. তো পুরো ব্যাপারটা একটু মাথায় রাখবে। So number of optical isomer, number of optical isomer দেখো এখন n হচ্ছে নাম্বার অফ chiral center। হ্যাঁ, একটা কেস, if the molecule can't be divided into two identical half, মানে মলিকুলটাকে দুটো ভাগে ভাগ করতে পারবে না। and n is the number of chiral center, then optically active form, দেখো then optically active is equal to 2 to the power n। n হচ্ছে কি
n is the number of chiral center এখানে মেসোফর্ম 0 টোটাল কতগুলো আইসোমার 2 to the power n. So if the molecule cannot be divided into two equal half, যদি মলিকুলটাকে দুটো ডিফারেন্ট ভাগে ভাগ করা, দুটো ইকুয়াল ভাগে ভাগ করা না যায়, হ্যাঁ, একটা সিম্পল এক্সাম্পল আমরা নিতেই পারি। তো তার আগে আমি রুলস গুলো লিখে দিচ্ছি, হ্যাঁ, পরে আমরা এক্সাম্পল নেব। এবার দেখো মলিকুলকে দুটো সমান ভাগে ভাগ করা যাচ্ছে, যেমন ওই এর ক্ষেত্রে হয়েছিল টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে। if the molecule can be divided into two equal half, if the molecule can be divided into two equal half and একটা কেস, এর মধ্যে দুটো কেস আছে, এক হচ্ছে n হচ্ছে ইভেন, if n is equal to even মানে কাইরাল সেন্টার, n হচ্ছে কাইরাল সেন্টার যেখানে n এর সংখ্যা ইভেন, তাহলে অ্যাক্টিভ হবে অপটিক্যালি অ্যাক্টিভ, হ্যাঁ, অ্যাক্টিভ মানে অপটিক্যালি অ্যাক্টিভ 2 to the power n minus 1। মেসো কতগুলো হবে? মেসো হবে 2 to the power n by 2 minus 1, n by 2 minus 1। টোটাল আইসোমার এই দুটো যোগ করতে হবে, হ্যাঁ, টোটাল 2 to the power n minus 1 plus 2 to the power n by 2 minus 1, ঠিক আছে? এটা আরেকটা কি, if n is equal to odd, তাহলে অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ, এটা মনে রাখতে হবে এগুলো, হ্যাঁ। অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে 2 to the power n minus 1 minus 2 to the power n minus 1 by 2, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। আর মেসো কতগুলো? মেসো হচ্ছে 2 to the power n minus 1 by 2। আর টোটাল আইসোমার কতগুলো হবে? টোটাল আইসোমার যোগ করলে 2 to the power n minus 1, টোটাল আইসোমার 2 to the power n minus। দেখো এটাকে চট করে কপি করে নাও, তারপরে আমরা এক্সাম্পল গুলো নিচ্ছি। হয়ে গেছে স্যার। জাস্ট মনে রাখতে হবে, দেখো তাহলে আমরা একটা সহজ এক্সাম্পল নিচ্ছি যেখানে মানে অল মলিকুল ক্যান নট বি ডিভাইডেড ইনটু টু পার্ট। দেখো আমরা গ্লুকোজকে জানি CH2OH, এখানে CHOH এরকম করে চারটে আছে, আর ফাইনালি CHO, এই তো CH2OH এখানে মোট চারটে কাইরাল সেন্টার আছে। মলিকুলটাকে দুটো সমান ভাগে ভাগ করা যাবে না। সো গ্লুকোজ, এটা গ্লুকোজের কতগুলো অপটিক্যাল আইসোমার হবে? 4 chiral center, n is equal to 4, হ্যাঁ, cannot be divided into 2 equal half, তো 2 to the power 4 মানে 16। তো গ্লুকোজের 16টা অপটিক্যাল আইসোমার হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ভালো, দেখো এটা সিম্পলেস্ট একটা এক্সাম্পল নিচ্ছি, মনে করো এরকম CH3H, হ্যাঁ, এখানে মনে করো OH,
এখানে Br, এখানে H, এখানে CH3। এই মলিকুলের দুটো কাইরাল সেন্টার আছে, দুটো মলিকুল, এই মলিকুলের দুটো কাইরাল সেন্টার আছে। কতগুলো অপটিক্যাল আইসোমার হবে বলো তো? 2 to the power 2 is equal to 4। দেখো এই মলিকুলটাকে দুটো সমান ভাগে ভাগ করা যাবে কি? না স্যার। না যাবে না। স্যার। দেখো একটা কেমন ভাবে এটা আমি আঁকছি, দেখো হ্যাঁ, এটা চারটে হবে কেমন। দেখো এইটারই একটা অপটিক্যাল নাও, মানে এইটার মিরর ইমেজ নাও CH3, এখানে H, এখানে Br, এখানে HOH, এটা একটা হলো। আর একটা দেখো, এখানে মনে করো CH3 আছে, এখানে OH আছে, এখানে মনে করো Br আছে, এই ভার্সনটা আছে। আর এখানে CH3, এখানে H, এই এর একটা এর আর একটা ভার্সন নাও তুমি, মিরর ইমেজ ভার্সন CH3, এখানে OH, H, এখানে Br, H, CH3, এই চারটেই ফর্ম। দেখো অপটিক্যাল আইসোমার চারটে হবে, ঠিক আছে। তো এখানে মানে আলাদা করে এরকম ছবি আঁকতে আমাদের বলবে না, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের যদি if the molecule cannot be divided into two equal half, যদি দুটো সমান ভাগে ভাগ করা না যায় তাহলে চারটে হয়েছে। দেখো 1 2 3 4, দুটো কাইরাল সেন্টার ছিল, একটা দুটো, তো এই চারটে হয়েছে। এবার আমরা এরকম দেখব molecule can be divided into two equal half, যেখানে n হচ্ছে ইভেন টার্টারিক অ্যাসিড। দেখো COOH, CHOH, CHOH, COOH, এই একটা কাইরাল সেন্টার, এই একটা কাইরাল সেন্টার। বলো এর অ্যাক্টিভ কতগুলো হবে? অ্যাক্টিভ হবে 2 to the power 2 minus 1, 2 to the power 2 minus 1, that is 2 to the power 1, মানে দুটো অ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ কটা হবে বলো? মেসো কটা হবে বলো? স্যার 2। দেখো মেসো 2 to the power 2 by 2 minus 1, that is 2 to the power 0 is equal to 1, তাই না? হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ছবিটাও এঁকে দিচ্ছি। দেখো এই ফর্মুলা নিশ্চয়ই লেখা হয়েছে তোমাদের, ছবি আঁকছি। দেখো এই যে এখানে কি COOH, COOH, এখানে মনে করো H আছে, এখানে OH, এখানে OH, H, এর একটা মিরর ইমেজ থাকবে। এটা কি COOH, H, OH, দেখো এটা কিন্তু মিরর ইমেজ। 1 নম্বর 2 নম্বর এরা কি, এরা একে অপরের এনানসিওমার। আর একটা হচ্ছে দেখো এটা মেসো ছিল COOH, H, H, OH, OH, COOH, এটা হচ্ছে মেসো 3 নম্বর। দেখো তাহলে এই তিনটে আইসোমার পসিবল, তার মধ্যে 1 and 2 কি বলো? 1 আর 2 কি এনানসিওমার, এনানসিওমার। 1 and 2 এনানসিওমার, 1 and 3 ডায়াস্টিরিওমার। ভেরি গুড। 2 and 4 এই 2 and 3 ডায়াস্টিরিওমার। ডায়াস্টিরিওমার। লিখে নাও 1 and 2 হচ্ছে এনানসিওমার, 1 and 2 এনানসিওমার, কিন্তু 1 and 3 or 2 and 3 দেখো এটা মিরর ইমেজ, কিন্তু এটা আইসোমার বাট নট মিরর ইমেজেস। তাহলে কি ফর্মুলা দিয়ে হচ্ছে তো বলো? ইয়েস হ্যাঁ স্যার। স্যার। তাহলে আমরা এইভাবে এই ফর্মুলাটাও ইউজ করবো। আর এক্সাম্পল নিচ্ছি না, একই ব্যাপার, শুধু মাথায় রাখতে হবে কতগুলো মলিকুলটাকে। দেখো এটা মলিকুলটাকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, এই যে এখান থেকে দেখো এই মলিকুলটাকে এদিকে COH, CHOH, CHOH, COH, এই জন্য মলিকুল ক্যান বি ডিভাইডেড ইনটু টু ইকুয়াল হাফ। এন্ড এখানে এনটা কত ছিল? অড নাম্বার, মানে ইভেন নাম্বার ছিল, ওই জন্য আমরা ইভেনের ফর্মুলা দিই। ঠিক আছে, এবার একটা এমসিকিউ নেব আমরা এখান থেকে, বই থেকে, মানে ডিপিপি থেকে। চলো সবাই বুঝতে পেরেছো তো বন্ধু?
দেখো হ্যাঁ এগুলো হ্যাঁ স্যার মানে অ্যাজ এ হোল কেউ আজমি তুমি বলো নিশ্চয়ই এত ডিটেলস তুমি পড়োনি আগে তাই না? না স্যার হ্যাঁ, তুমি এখন বুঝতে পারছো তো ক্লিয়ারলি এগুলো? হ্যাঁ স্যার এবং ক্লিয়ার কনসেপশন থাকাটা খুব জরুরি সেটাও তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে না হলে হ্যাঁ স্যার অবশ্যই সবসময় এইগুলো একটা খুব কষ্ট দেয় মনে মনে "এ বাবা এটা কি জিনিসটা আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু ক্লিয়ার হয়েছে তো আজকে? হ্যাঁ স্যার ক্লিয়ার হ্যাঁ ভেরি গুড। ব্যাপারটা এটা আসলে কেউ এত ডিটেলস সময় দিয়ে আসলে সময় সাপেক্ষ ব্যাপার। নিচের অল্প দিনের কোর্স তো এত ডিটেলস পড়ানো সেখানে মাথায় নিজেদের হেডেক নেওয়া ছাড়া উপায় নেই। তারপরেও আমি এটা আমি বলি যে সিলেবাস নিয়ে চিন্তা করো না। হ্যাঁ, আর পরীক্ষা সত্যি সত্যিই পিছিয়ে যাবে। কিচ্ছু করার নেই। পরিস্থিতি তো ভালো নেই না? তোমরা বুঝতেই পারছো আগের বছর ছেলেমেয়েরা এখনো কলেজেই ভর্তি হতে পারল না। আর তা হলেও আমরা তো মোটামুটি পরীক্ষার জন্য আরো ২-৩টে চ্যাপ্টার দিয়েছি। আমার হাতে সব অপশন আছে। হ্যাঁ, ভালো ক্লাস ওগুলো মোটেও কোনো দুর্বল ক্লাস নয় যে বরং অনেক বেটার ইনফরমেশন রয়েছে ক্লাসগুলোতে। ওই ক্লাসগুলো আপ টু ডেট ক্লাস। হ্যাঁ, মূল কনসেপ্টের ক্লাস ভালো নেই বলো? করেছো ওখানে ক্লাসটা? হ্যাঁ স্যার স্যার দারুণ ক্লাস। মূল কনসেপ্ট ওর থেকে ভালো ক্লাস হতেই পারে না। মানে আমি বলছি কেননা আমি নিজে মূল কনসেপ্টে খুব উইক ছিলাম। তারপর অনেক কষ্ট করে মূল কনসেপ্টটাকে আমি একটা সিস্টেমেটিক ভাবে পড়িয়েছি ওখানে। হ্যাঁ? আর তোমরা নিশ্চয়ই সব চ্যাপ্টার গুলো ওখান থেকে পড়ে নিয়েছো যেগুলো দিয়েছি। হ্যাঁ স্যার আজমির হ্যাঁ স্যার করছি পড়ছো তো আজমির? হ্যাঁ স্যার করছি হ্যাঁ, ওগুলো দেখবে ভিডিওগুলো। পরীক্ষার ডেট ঠিক করা হয়নি ফাইনাল এখনো। তো আজকে কালকের মধ্যে ঠিক করতে হবে একটা ফাইনাল ডেট। আর চ্যাপ্টার গুলোর নাম আরেকবার মেনশন করে দেবো। এনিওয়ে চলো নেক্সট তাহলে একটা কোশ্চেন নেওয়া যাক। এখানে কোশ্চেনটা তোমরা চেষ্টা করতে হবে এবার। কোশ্চেন নাম্বার 41. The number of stereoisomers possible for a compound of molecular formula CH3 CH double bond CHOH CH3. Option A 3, B 2, C 4, D 6. এই যে কোশ্চেনটা এটাই কতগুলো স্টিরিওআইসোমার পসিবল? শ্রেয়া ঠিক বলেছো। সৌম্যজি তো ঠিক বলেছে। এনিওয়ান আর কেউ কিছু বলবে? দেখো এখানে স্টিরিওআইসোমার্স বলেছে, they are not mentioning geometrical or optical, so both স্টিরিওআইসোমার্স means both. So this double bonded atom দেখো তো এখানে একটাই ডাবল বন্ড আছে, so this is CH3 and this is H, this is H and this is different group, so this will show geometrical isomer. So number of GI কতগুলো হবে? 2 to the power 1 is equal to 2. তো একটা সিস একটা ট্রান্স, একটা সিস একটা ট্রান্স। এবার দেখো now this is a chiral center in the cis, this is a chiral center. দেখো এটা H, এটা OH, এটা CH3, this is a different group. So again একটাই chiral center, molecule cannot be divided into two half. So আবারও দেখো cis এর মধ্যে 2 to the power 1 is equal to 2. তো দুটো cis হবে, দুটো cis হবে, ট্রান্সেরও দুটো হবে, ট্রান্সেরও 2 to the power 1 is equal to 2. So how many isomer হলো বলো? 4 সবাই বুঝতে পেরেছো? আলী ইউসুফ, আলিজা, দেবলিনা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার শীর্ষা, ইয়েস স্যার প্রতিদিন, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তো ভেরি গুড।
হ্যাঁ, এইভাবে তোমরা সব প্র্যাকটিস গুলো করে ফেলো। আজকে আর এগোচ্ছি না, আর আমি সানডেতে আবার তোমাদের ক্লাস নেব। সানডেতে যেরকম টাইম 7 PM থেকে ক্লাস নেব সন্ধ্যেবেলাতে, হ্যাঁ, 7টা থেকে 10টা। হ্যাঁ, ঠিক আছে, এখন একটু টাইম বেশি বেশি করেই দেবো, অসুবিধা নেই, বাড়িতে আছি। ঠিক আছে, তাহলে ভালো করে তোমরা পড়ো। আর বাকি রইল শুধু দেখো একটুখানি ওটা 15-20 মিনিটে হয়ে যেত, কিন্তু একটু সময় দিয়ে 1/2 ঘন্টা 45 মিনিট লাগবে ওটাতে। ওই কনফরমেশনাল আইসোমার, কনফার্মার যেগুলো, ওটা। আর রইল ওই দিক থেকে আর একটা ক্লাসে আমরা জিওসি শেষ হয়ে যাবে। হ্যাঁ, একটা ফুল ক্লাস লাগবে। বাকি যেগুলো রয়েছে সবগুলো করে দেবো। ঠিক আছে, তাহলে মোট 4টে 5টা 6টা ক্লাসে আমরা এবার জিওসি শেষ করছি। আগের বার 8টা ক্লাস লেগে গেছিল। হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে ভালো থেকো সবাই। হ্যাঁ, টাটা। কোনো অসুবিধা নেই তো? না না স্যার। স্যার। ঠিক আছে, তোমরা এগুলো পড়ে ফেলো, প্রবলেম প্র্যাকটিস করো, যেগুলো যেগুলো আটকাবে আর নিজেদের মধ্যে ডিসকাসও করে নাও। হ্যাঁ, চলো টাটা, হ্যাভ এ নাইস ডে।